এটা খুলনায় যাই, খুলনায় যাওয়ার পরে তারপরে এটা চালু করবো, আচ্ছা, ধন্যবাদ। বুঝলেন? ওটা একটা ক্লাস দিব যে প্রত্যন্ত দশার ক্ষেত্রে কি করতে হবে। প্রায় সিস্টেম কিন্তু একই, যে দশাপতি কেমন আছে, দশাপতি যদি শুভ থাকে, এইবার অন্তর্দশাপতি যদি শুভ থাকে, আর প্রত্যন্ত দশাপতিও যদি শুভ থাকে, তাহলে তো সেই সময়টা ভালো যাবে। আর দশাপতি অশুভ থাকবে, অন্তর্দশাপতি অশুভ থাকবে, প্রত্যন্ত দশাপতিও অশুভ থাকবে, তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ। আর এই ক্ষেত্রে সূত্র তো আপনারা জানেনই, যে লগ্ন কোথায় থাকলো আর না থাকলো বিষয় না, দশাপতি কোথায় থাকলো তার থেকে কোন গ্রহ কোথায় থাকবে সেইটার উপর নির্ভর করবে। যেমন আমরা জন্ম ছক থেকে, যেমন আমরা একটা জিনিস বিচার করি যে লগ্ন থেকে হচ্ছে সারা জীবনের কোষ্ঠী বিচার করি, কিন্তু আমরা গোচর বিচার করি চন্দ্র থেকে। তো দশা বিচার করব কিন্তু দশাপতি থেকে, সেই সঙ্গে লগ্ন থেকে বা যে অবস্থান এটা কিন্তু আমরা দেখব, মানে ওদিকেও নজর রাখতে হবে। অর্থাৎ নজর হচ্ছে মানে মাছির মতো চতুর্দিকের চোখ রাখতে হবে। মাছির মতো কেন বললাম, আপনারা তো জানেন নিশ্চয়ই যে মাছির চতুর্পাশেই চোখ, ওর পুরা মাথাটাই চোখ। দেখেন, আপনারা মনে হয় একটা উপন্যাস পড়েছেন যে মাছি ধরা যে কত কঠিন তা পর্যবেক্ষণশীল ব্যক্তি মাত্রই স্বীকার করে নিয়েছেন। মানে মাছি মারতে যাবেন, যে পাশে ধরতে যাবেন না কেন ওই পাশেই ওর চোখ আছে, ও দেখতে পায়, ও টের পায়। আর বিশ্বের সবচেয়ে দ্রুত গতিশীল প্রাণী হচ্ছে মাছি। তো এই মাছি মারার মতো, মাছির মাথার মতো এই আমাদের চোখ খালি সামনে থাকলে হবে না, চতুর্পাশে থাকতে হবে। দেখেন গ্রহরা পঞ্চম ঘরে কেউ দৃষ্টি দিচ্ছে, কেউ সপ্তম ঘরে, কেউ নবম ঘরে, কেউ আবার তৃতীয় ঘরে। তাহলে তৃতীয় ঘরে যে চোখ দিচ্ছে, তাহলে সে কি হচ্ছে, ম্যাক্সিমাম গ্রহ সপ্তম ঘরে দৃষ্টি দেয়, কিন্তু শনি তৃতীয়, সপ্তম, দশমে দৃষ্টি দেয়। তার মানে 3 নম্বর ঘরে দৃষ্টি দিতে গেলে আপনারা একটি ছকে দৃষ্টি দিন, দেখেন চোখ টেরা হতে হবে। চোখ টেরা না হলে সে ব্যক্তি কিন্তু তৃতীয় ঘরে দেখতে পাবে না। আজকে যেমন শনি এখানে আছে, এই শনি, তাহলে সে তৃতীয় ঘরে এখানে দৃষ্টি দিচ্ছে, এই কর্কটে দৃষ্টি দিল, আর হচ্ছে তুলায় দৃষ্টি দিল। তাহলে চোখ টেরা না হলে দেখতে পাবে, বলেন? ধনুতে তার চোখ টেরা না হলে দেখতে পাবে। তাহলে আমরা শনিকে কি চোখ টেরা বলতে পারি না, নাকি সোজা চোখে দেখা যাবে? অর্থাৎ শনিও কিন্তু মাছির মতো। আবার যদি রাহু দেখি, তাহলে সে পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। তাহলে দ্বাদশ ঘরে দৃষ্টি দিতে গেলে ওটা তো আরো কঠিন। মানে রাহু আজকে এখানে আছে, তাহলে এই রাহু যে তার দ্বাদশ ঘরে যে দৃষ্টিটা দিল, তাহলে এটা আরো কঠিন না? চোখ পিছনে ঘুরায় না নিয়ে গেলে কি দেখা যাবে ওখানে, বলে? অর্থাৎ মাছির মতো চোখ হতে হবে। তো আমাদের স্যার, চোখগুলোও কিন্তু হতে হবে ওই রকম, যে কেতু যখন আমরা দৃষ্টি কি মানা যাবে ফলাদেশ। না স্যার? হ্যাঁ বলেন। কেতু দৃষ্টি কি মেনে নেওয়া যাবে? হ্যাঁ, কেতু দৃষ্টি হ্যাঁ। এটাও কি মানা যাবে? কেউ কেউ না, লেখেন যে কেতুর আছে তো কেতু মাথা দৃষ্টি, নেই, আবার কেউ কেউ কেতুর বলেন তো নেই। মাথা নেই, চোখ নেই। মানুষের চোখ বা প্রাণীর চোখ তো মাথায় থাকে। তো মাথা যেহেতু নেই, তো তার চোখ কিভাবে, লেজে চোখ আছে গুরুজিও এরকম কিন্তু কোন প্রাণী বলছিলেন। আছে নাকি? লেজে চোখ আছে এরকম কোন প্রাণী আছে, বা পায়ে চোখ আছে এমন কোন প্রাণী আছে জগতের বুকে, আছে নাকি? তাহলে ওর মাথাই নেই, তাহলে ওর দৃষ্টি কোথায়? এই জন্য কেতুর দৃষ্টি কখনোই বিচার করা হয় না যে কেতুর দৃষ্টি নেই। তবে কেতু যে ঘরে থাকবে সেই ঘরের কিছু গোলমাল পাকাবে। মানে এমন কিছু লোক আছে দেখবেন যে যেখানে যাবে একটা অশান্তি বাঁধাবে। অর্থাৎ কেতু যেখানে যাবে একটু অশান্তি বাঁধাবে। তার মধ্যে 2 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর ঘর, এই 4টি ঘরে কেতু শান্ত থাকে। লগ্নে কেমন থাকে স্যার? হ্যাঁ, লগ্ন থেকে, লগ্ন থেকে 2, 9, 10, 11 এই 4টি ঘর বাদে আর যে ঘরে যাবে সে অশান্তি বাঁধাবেই, কোনো না কোনো ভাবে বাঁধাবে। মানে ওর চরিত্রই বাঁধানো। এবার বলেন, আমরা এই এইরকম প্রশ্নোত্তরে আজকে ক্লাসটা হোক, দেখি এতদিন আপনারা ক্লাস করে কি শিখলেন। সর্বপ্রথম নারায়ণ বাবু মনে হয় আমাদের একটু বলবেন নাকি আমাদের এর মধ্যে? আছি স্যার। হ্যাঁ, স্যার আছি স্যার। হ্যাঁ।
আপনি বলেন, আপনার প্রশ্ন দিয়ে শুরু হোক প্রথম। আমার প্রশ্ন দিয়া হ্যাঁ, আপনি কি আসলে শিখতে পারতেছেন কিছু? কিছু কিছু সামান্য স্যার, বেশি না স্যার, বেশি পারি না স্যার। তো বেশি পারছেন না কেন? এটা দূর শিখতে আমাদের স্যার, আমরা এক্সারসাইজ কম করি স্যার, কাজের ঝামেলায় থাকি স্যার। কিন্তু এটাও তো একটা কাজ, এটাও মাথায় রাখতে হবে যে এটাও কিন্তু একটা কাজ। যে কাজটা করছেন সেটা বর্তমান ফলাদেশ দিচ্ছে, আর এই এই যে কাজটা করবেন এটা কিন্তু ভবিষ্যতের ফলাদেশ দেবে, মানে ভবিষ্যৎ জীবনকে আলোকিত করবে। তো এখন ভবিষ্যতের চিন্তা করতে হবে। তো এই তো আবার লকডাউন এসে যাচ্ছে, যদি আগে উপার্জন করা না থাকে তো এই লকডাউনে বসে খাওয়া হবে কি, পেট বাঁচবে কি করে বলেন? লকডাউনটা কিসের স্যার, এটা তো বুঝছি না স্যার। এই তো লকডাউন বুঝবেন না, যাই হোক, এই করোনার তৃতীয় ঢেউ আসুক, আসতেছে দেখেন ওমিক্রন। সমীক্ষা বলছে ভারতবর্ষে প্রতিদিন 10 লাখ আক্রান্ত হবে। বাংলাদেশে কিন্তু অলরেডি এখন অর্ধেক যাত্রী নিয়ে যাত্রী চলাচল করবে, সড়ক ও যোগাযোগ মন্ত্রী গতকালকে বলে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলে মানে লকডাউন চলছে, ভারতের ওয়েস্ট বেঙ্গলে, এবং কয়েকটা রাজ্যে লকডাউন চালু হয়ে গেছে। তো বলেন, আপনাদের কার কি প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্ন নিয়ে শুরু করি। এতদিন তো আমরা শুধু ক্লাস করলামই, দেখি আপনারা কোথায় কোথায় বোঝেননি বা কি হয়নি। ভারতীয় স্যার জ্যোতিষ, পামিস্ট্রি, নিউমারোলজি, এই তিনটের উপরে আপনারা কোথায় কি প্রবলেম আছে, কার কি আছে বলেন? স্যার আমার আজকের গোচরটা নিয়ে একটু প্রশ্ন আছে স্যার, আজকের গোচর নিয়ে সকাল আজকের 9টা। গোচরটা তাহলে তো বসাতে হবে, গোচরটা তাহলে বলুন একটু। গোচর হচ্ছে স্যার মকর লগ্ন, বুধ হ্যাঁ, শনি, লগ্ন লগ্নে বুধ মকর। শনি, বুধ লগ্নে বুধ শনি। রাখেন একটু। মকর লগ্ন, লগ্নে হচ্ছে বুধ শনি, হ্যাঁ। মিনে বৃহস্পতি, কুম্ভে বৃহস্পতি চন্দ্র, কুম্ভে বৃহস্পতি চন্দ্র, বৃষতে রাহু, হ্যাঁ। কেতু বৃষতে রাহু, মঙ্গল হচ্ছে বৃশ্চিকে, আর শুক্র রবি হচ্ছে ধনুতে। হ্যাঁ। এইটা নিয়ে কি প্রশ্ন বলেন? প্রশ্ন স্যার আজকে এমন একটা কম্বিনেশন স্যার, এখন তো মকর লগ্ন, এখানে দেখা যাচ্ছে যে বৃষে রাহু, রাহু বসে লগ্নের দৃষ্টি দিচ্ছে হ্যাঁ। বুধ শনির উপরে। হুম। আবার যদি আমরা তার দশম দৃষ্টি ধরি, সেখানে সে বৃহস্পতি চন্দ্রের উপরে দৃষ্টি দিচ্ছে। আবার কার দশম দৃষ্টি ধরলে কার? 1 2 3 সরি ইয়ার স্যার, সরি স্যার, রাহুর নবম দৃষ্টি স্যার। নবম দৃষ্টি তো ইয়েতে কন্যাতেও দিয়েছে। শনি, বুধ, 5 6 7। রবি, শুক্র। এই হচ্ছে 5 নাম্বার দৃষ্টি মকরে, আর 7 নাম্বার দৃষ্টি হচ্ছে আপনার বৃশ্চিকে, 9 নাম্বার দৃষ্টি দিয়েছে কন্যায়, আর হচ্ছে 12 নাম্বার দৃষ্টি দিয়েছে মিথুনে। এই এই হচ্ছে দৃষ্টি দিয়েছে রাহু। হ্যাঁ স্যার, আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে রাহুর মঙ্গল কেতু এবং বুধ শনির এই যে দৃষ্টির যে কম্বিনেশনটা স্যার আজকের, মানে এটা তো আমার কাছে একটু অদ্ভুত লাগতেছে, কোন ধরনের অদ্ভুত বিপর্যয় কেন আছে লাগবে, এটা তো গত ক্লাসেও একই প্ল্যানেট ছিল। আমরা গত প্ল্যানেটে যখন কার যেন একটি জন্ম তারিখ নিয়ে যখন বিচার করেছিলাম, তখন তো এই প্ল্যানেটটি একই একই ছিল, শুধু চন্দ্রটা ছিল হচ্ছে বৃশ্চিকে সেদিন, আর এখন চন্দ্রটা গেছে কুম্ভে। তো সেদিনও কিন্তু রাহু লগ্নের উপর দৃষ্টি দিয়েছিল, মকর লগ্ন ছিল, লগ্নে শনি এবং বুধ। তো এই লগ্নের বুধ ষষ্ঠপতি এবং ভাগ্যপতি মকর লগ্নের ক্ষেত্রে। তো বুধ বৃহস্পতি একমাত্র শুক্র বাদে আর সবাই, সব গ্রহই কিন্তু পাপ। মকর লগ্নের ক্ষেত্রে শনি মুখ্য মারক, আর বুধ একমাত্র শুক্র বাদে আর সব পাপ, আর কেউ শুভ গ্রহ নেই, তাই না মকর লগ্নের ক্ষেত্রে? জি স্যার। স্যার। তাহলে এখানে বুধ সে পাপক গ্রহ, লগ্নে বসে আছে শনির সঙ্গে, তার উপর রাহুর দৃষ্টি পড়েছে।
বৃহস্পতিটা মারক গ্রহ বা পাপ গ্রহ, সে ধনভাবে বসে আছে, লগ্নের ধনভাবে গ্রহ সাধারণত শুভ ফল দেয়। তো বৃহস্পতির মতো গ্রহ, ভালো গ্রহ ধনভাবে বসে আছে, সে শুভ ফল দেওয়ার কথা, কিন্তু তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে। এইবার চন্দ্রটা সপ্তম পতি, সপ্তম ঘরে শনির দৃষ্টি পড়েছে, আবার সেই সপ্তম পতির উপরও মঙ্গলের দৃষ্টি পড়েছে। স্যার আবার সপ্তমপতি চন্দ্রের উপর বুধেরও দৃষ্টি পড়েছে স্যার, শত্রু। বুধের কি করে দৃষ্টি পড়লো? সপ্তমে স্যার। হ্যাঁ, সপ্তমে পড়েছে, সপ্তম পতির উপর পড়ে নাই। সপ্তমে তো শনির দৃষ্টি, বুধের দৃষ্টি, দুজনের দৃষ্টি আছে, কিন্তু শনির দৃষ্টি সে আর বুধের দৃষ্টি আর কি করবে? বুধের দৃষ্টি আর ওখানে কি ভালো করবে? বুধ তো পাপ গ্রহ, সে ষষ্ঠ এবং ভাগ্যপতি হিসাবে, সে তো এখানে দৃষ্টি দিয়ে এমন কিছু সপ্তম ঘরকে ভালো করতে পারছে না, বরঞ্চ খারাপ করবে স্যার। হ্যাঁ, তাহলে তো সে এমন কোনো বিষয় ওখানে দাঁড়াচ্ছে না। বুধের এখানে এমন কোনো মানে ভাইটাল ফোর্স নেই যে নিজে কিছু করবে, এরকম করার মতো শক্তি তার নেই, কারণ সে পাপ গ্রহ আরো রাহু দ্বারা দৃষ্ট হয়ে বসে আছে। এইবার এই লগ্নে দ্বাদশে আছে রবি শুক্র, তাহলে শুক্র একমাত্র শুভ গ্রহ, সে দ্বাদশে আছে রবি যুক্ত হয়ে ব্যয়ের ঘরে। এটা সেই গত ক্লাসেও কিন্তু একই ছিল। তাহলে এই গোচর প্ল্যানেট নিয়ে কি প্রশ্ন আপনার, বলেন? এইটাই স্যার, মানে আমি আসলে এক্সপ্লেন করতে পারতেছি না গোসলে যে মঙ্গল, রাহু, শনি, এই যে সবকিছু মিলে একটা পাপ গ্রহের যে একটা কম্বিনেশন, ওই কম্বিনেশনটা কি রেজাল্ট নিয়ে আসতে পারে, ওইটাই স্যার। তাহলে আজকে কি হবে দেখেন, আজকে নিউমারোলজিতে বলছে 7 তারিখ ক্লাসটা শুরু হচ্ছে। হ্যাঁ স্যার। 7 তারিখে ক্লাসটা শুরু হচ্ছে, সালে মাসে মিলে হচ্ছে বুধ। 5 মানে বুধ, আর শুক্রবার মানে 6 মিলে চন্দ্র। গত ক্লাসে কিন্তু আপনাদের একটা প্রশ্ন করা উচিত ছিল যে স্যার আমরা তো জন্ম তারিখ নিয়ে বিচার করলাম নিউমারোলজিকে তার সাথে নিয়ে, তাহলে 31 তারিখে লোকটি জন্মগ্রহণ করলো, তা রাহুর ভূমিকাটা কি ছিল ওখানে? রাহুর ভূমিকাটা তো কোনো রকমে জিজ্ঞেস করলেন না যে 31 তারিখে জন্ম, তার প্ল্যানেট বিচার হচ্ছে, এবং আমি বললাম আপনাদের এই শিক্ষার্থীদের মধ্যে কারো জন্মদিন, তো সে জায়গায় কিন্তু আপনারা প্রশ্ন করলেন না যে 31 তারিখের ভূমিকা কি ছিল। ওই দিনের প্ল্যানেটটি এবং তার দশা অন্তর্দশার উপরে যে রাহু কতটা প্রভাব ফেলেছিল, তো ওই ক্লাসটি কিন্তু আপনাদের আবার দেখতে বলেছিলাম। যে কেন দেখতে বলেছিলাম, যে ওটা একটা রহস্যময় প্ল্যানেট পেয়েই না আমি কিন্তু ওইটা দিয়ে শুরু করেছিলাম। তা না হলে সব ক্লাসে তো আপনাদের কাছে শুনি, বা একটি প্ল্যানেট তৈরি করতে গেলে তখন জন্ম তারিখ একজনের কাছ থেকে, মাস একজনের কাছ থেকে, সাল একজনের কাছ থেকে নিয়েই করি, কারণ নির্দিষ্ট ছক করি না। তো করলাম কেন এটি? এটি কিন্তু এইভাবে বুঝতে হবে যে যখন নতুন কোনো কিছু আমি হঠাৎ করে কোনো ক্লাস দিচ্ছি, তখন বুঝতে হবে যে এখানেই প্রশ্ন করার আপনাদের সময়, ওখানেই রয়েছে নতুন কিছু লুকানো। তা না হলে সেটা নিয়ে আমি আবির্ভূত হব না, কখনোই না। তো আজকে কি বিচার করবেন? আজকের দেখুন 7 তারিখ কেতুর তারিখ, সাল মাস মিলে বুধ হচ্ছে, আবার চন্দ্র হচ্ছে, বার মিলে চন্দ্র। এবার আমরা 3টি গ্রহের অবস্থান দেখলেই তো তার ভাগ্য বলে দেবো কি যে কেতু কেমন অবস্থানে আছে, বুধ কেমন অবস্থানে আছে, আর চন্দ্র কেমন অবস্থানে আছে। এই 3টা গ্রহের অবস্থান দেখে কিন্তু মানুষের ভাগ্য বিচার করা সম্ভব, অর্থাৎ সে কেন আসছে, কি জন্য আসছে, তার কোন দিক প্রবলেম নিয়ে আসছে, কারো কাছে যদি আসে তার প্রবলেমটা কি। দেখুন আজকের ক্লাসের কোনো সাবজেক্ট হয়নি, তো সাবজেক্টই হলো না যে এই সাবজেক্টের উপরে ক্লাস হবে, কেন হলো না? মানে কিন্তু আজকে আপনাদের মনের ভিতর দিয়ে গুপ্ত শক্তি জাগ্রত করে প্রশ্ন জাগ্রত করবে কি করবে না, এটির উত্তর দেন আপনারা। করবে কি করবে, কিভাবে করবে? স্যার কেতু তো মনকে মন্থন করে স্যার।
কেতু মনকে মন্থন করে স্যার, আমাদের কেতু যদি শুভ হয় স্যার, মনকে মন্থন করে অবশ্যই কিছু রিলিজ প্রাপ্ত হবে স্যার। মানে প্ল্যানেটগত ভাবে কেন? স্যার একাদশে আছে কেতু স্যার, শুভ আছে স্যার। হ্যাঁ, একাদশে তুঙ্গস্থ হয়ে আছে সে, এবং এবং আপনি বলছেন যে একাদশপতি 9, 10, 11 মঙ্গলকে ভালো সঙ্গে শুভ। নিয়ে আছে। হ্যাঁ একাদশপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে আছে, লগ্নে হ্যাঁ হ্যাঁ। চতুর্থ এবং একাদশপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে আছে, সে শুভ ফল দেবে, দেবে না? জি স্যার, স্যার দেবে প্রাপ্তি স্যার। দেখা হয়েছে তাহলে একাদশ। দেখি কি শুভ ফল দেয়, আপনারা প্রশ্ন করুন দেখি, স্যার এই আমি একটা প্ল্যানেটের প্রশ্ন উপর করবো প্রশ্ন স্যার। করুন দেখি, বা যে কোনো প্রশ্ন স্যার করুন আপনারা, ভারতীয় জ্যোতিষ বা নিউমারোলজি আর পামিস্ট্রির উপরে করেন দেখি এই স্যার প্ল্যানেটে কি। লগ্নের, স্যার এই লগ্নের দ্বিতীয় চন্দ্র, হুম, তো এইখানে চন্দ্র এবং রবি তো স্যার খুব অশুভ ফল দেয় স্যার। তো সেক্ষেত্রে বৃহস্পতি যুক্ত হওয়ার পরেও চন্দ্র কি শুভ ফল, মানে চন্দ্রের কি কিছুটা শুভ হবে? আপনি বলুন হবে কি হবে না। স্যার গজকেশরী যোগ তৈরি হয়েছে স্যার এই আমাদের ঘরে দেখেন, স্যার দেখেছেন উত্তর, রবি। দেখেছেন উত্তর, দেখেছেন এইবার কেশরী যোগ শুভ না অশুভ বলেন? স্যার খুব শুভ স্যার, কিন্তু আমি বলছি যে আহ, কুম্ভে মকর চন্দ্রে কি লগ্নের শুভ ক্ষেত্রে, দেয় কি হ্যাঁ না প্রশ্ন এটা? হচ্ছে যে মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাপক গ্রহ, সে ধনভাবে বসে আছে, আর সেই ধনভাবে সপ্তম পতি গিয়ে গজকেশরী যোগ তৈরি করেছে। গজকেশরী যোগের উপরে অঙ্গিরাজ মানে সরি ভূমিপুত্র মঙ্গল বা অগ্নিকারক গ্রহ মঙ্গল নিজ গৃহে থেকে তার চতুর্থ দৃষ্টি ফেলেছে, আর সপ্তম ঘরে শনির দৃষ্টি, মানে এই দৃষ্টির কারণে গজকেশরী যোগ থাকা সত্ত্বেও গজ আর কেশরী মানে কি বলবো, গজ মানে তো হাতি, আর হ্যাঁ কেশরী মানে কি? সিংহ। সিংহ স্যার। হ্যাঁ, তাহলে হাতি আর সিংহের মিলন ঘটেছে, তো হাতি আর সিংহ মিলন ঘটিয়ে তারা কি মারামারি করবে না দুজনে শান্ত হবে? দুজনেই শান্ত থেকে এক জায়গায় ঘুমাবে বলেন? এক্ষেত্রে তো শুভ হওয়ার কথা না, আমার তাই হ্যাঁ? মনে হচ্ছে। সুনন্দা পাল আপনি বলুন, আপনি একমাত্র বলেছেন গজকেশরী যোগ তৈরি করেছে, তাহলে বলুন এখানে গজ আর ওই সরি হাতি আর হচ্ছে আপনার সিংহ কি এক বিছানায় সুন্দরভাবে শীতের সময় একটি কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, না দুইজনে আলাদা কম্বল নিয়ে দুই দিক মুখ করে ঘুমাবে? স্যার মানে শুভ মনে হচ্ছে, কারণ এটা দ্বিতীয় ঘর যদি বাক্যের ঘর হয়ে থাকে সেখানে গজকেশরী যোগ, মানে এটা একটা শুভ যোগ, সেই ক্ষেত্রে ভালোই মনে হচ্ছে। ম্যাডাম শুনুন, আগে মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তো পাপ গ্রহ, তাহলে পাপ গ্রহ ধনভাবে থেকে সে ধনভাবকে ভালো করতে পারে, এটা মেনে নেওয়া যায় যে ধনভাবকে ভালো করতে পারে। ধনভাব ভালো মানেই কি একটি মানুষের জীবনের সব ভালো? তা কিন্তু নয়, অর্থই কিন্তু আবার অনর্থের মূল। তাহলে ধনভাব মানে অর্থ সম্পদ, তো সেইটা দিয়ে তো তাকে খারাপও করতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে তার সার্বিক ভালো করবে, না কোনো দিকে ভালো করবে, না সার্বিক দিকে খারাপ করবে? আর সপ্তমপতি চন্দ্রকে সঙ্গে নিয়ে গজকেশরী যোগ তৈরি করেছে, তো চন্দ্রের উপর মানে সপ্তম ভাবে শনির দৃষ্টি রয়েছে এবং চন্দ্রের উপর মঙ্গলের দৃষ্টি, চন্দ্র বৃহস্পতির উপর। তো চন্দ্রের উপর মঙ্গলের দৃষ্টি থাকলে কি হয়, চন্দ্রের উপর রাহুর দৃষ্টি থাকলে কি হয়, চন্দ্রের উপর শনির দৃষ্টি থাকলে কি হয়, মানে পাপক গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর থাকলে কি হয়? তিনটা স্যার নিশ্চয়ই এখানে, তিন রকম ফল দেয়। রাহুর স্যার এখানে দৃষ্টি চন্দ্রের উপর থাকলে যে ফল দেবে, শনির দৃষ্টি চন্দ্রের উপর থাকলে কি সেই একই ফল দেবে, আর মঙ্গলের দৃষ্টি থাকলে কি একই ফল দেবে? হ্যাঁ, স্যার না না দুটো স্যার, ফল চতুর্থ দেবে। তিন রকম একাদশপতি ফল দেবে হিসেবে স্যার। হ্যাঁ, মঙ্গলের দৃষ্টিটা স্যার, স্যার চতুর্থপতি এবং একাদশপতি হিসেবে মঙ্গলের দৃষ্টিটা তো শুভ মনে হচ্ছে। আর মানে এ, এটা কি লক্ষ্মী যোগ তৈরি করবে, মানে চন্দ্রের উপর মঙ্গলের দৃষ্টিটা? না মঙ্গল লক্ষ্মী তো যোগ রাহু তৈরি করবে না। দৃষ্ট হয়ে অঙ্গারক যোগ সৃষ্টি করে আসছে, এবং দশমপতিকে নিয়ে রবি দারিদ্র যোগ সৃষ্টি করেছে, রবি অষ্টমপতি। এখানে ধনভাব ভালো হলেও তার এখানে লক্ষ্মী কর্মই তো। যোগ কোনো ক্রমে তৈরি করবে না। জি স্যার। মঙ্গল নিজ গৃহে শক্তিশালী থেকে রাহু দৃষ্ট মঙ্গল
মানে ক্ষিপ্ত মঙ্গল, মানে আগ্নেয়গিরির লাভা মানে উদ্গীরণ হচ্ছে এই মঙ্গল থেকে, সেই মঙ্গলের দৃষ্টি পড়েছে, অর্থাৎ চন্দ্র বৃহস্পতিকে অন্ধকার করে দেবে তার দৃষ্টিতে। স্যার আমি এরকম প্রশ্ন করতে চাইছিলাম স্যার, যে এই বিষয়টা আমার কাছে একটু খটকা লাগছিল স্যার। হ্যাঁ, আগে দেখতে হবে যে রাহুর দৃষ্টি পড়লে বা রাহু কোলের ভিতর যদি চন্দ্রকে নেয় তাহলে তখন চন্দ্রগ্রহণ হয়, বা রাহুর দৃষ্টি পড়লে না, সরি, রাহুর দৃষ্টি পড়লে চন্দ্রগ্রহণ হয় রবি রাহুর সঙ্গে থাকলে। আর চন্দ্র যদি রাহুর কোলের ভিতর যায় আর রবি যদি তার সপ্তমে থাকে তাহলে সূর্যগ্রহণ হয়, তাই তো নাকি? হ্যাঁ, সূর্যগ্রহণ আর হ্যাঁ স্যার। চন্দ্রগ্রহণ কিভাবে হয়, তাই হয় না? হ্যাঁ স্যার। তাহলে সেই সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ কি জীবনে কারো শুভ ফল দেয়? কোনো শুভ ফল দেওয়ার মানে মতো স্যার কোনো না পথ স্যার, তৈরি হয়? হ্যাঁ, স্যার না যদি এইবার যে প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, গ্রহণ কখনোই শুভ ফল দেয় না, কারণ গ্রহণে বলা হয় এ খাওয়া নিষেধ, এ করা নিষেধ, ও করা নিষেধ, এমনকি দর্শন করলে এ করতে হবে, সে করতে হবে, ব্রাহ্মণকে 1 টাকা দান করতে হবে, 1 কাহন কড়ি দিতে হবে, বা গঙ্গা স্নান করতে হবে, ইত্যাদি সেত্যাদি করতে হবে। তবে দেখুন, বলে যে অমুক অমুক রাশির জন্য শুভ, কেন সেই রাশির জন্য শুভ? আবার অমুক রাশির অমুক নক্ষত্রাশ্রিত যে রাশি, সেই রাশির দর্শন অশুভ, কেন? এটার কারণ কি? তো কোন রাশির দর্শনের শুভ দেখতে হবে যে ওই পাপ রাশি, মানে একেতে পাপ দিন, মানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ চলছে, তো সেই মানে পাপের দিনে যে গ্রহটির দৃষ্টি পড়বে, মানে যে ঘরটির যে রাশির জন্য শুভ, একটি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আপনারা মিলিয়ে সেই প্ল্যানেটটি হিসাব করে দেখবেন। এটা দেখতে হবে, এইটাই হচ্ছে আপনাদের কিউরিসিটি থাকতে হবে, বা জ্যোতিষ শিখার একমাত্র মানে বোঝা যাবে যে সেই জ্যোতিষ শিখবে যে যারা এইগুলো ঘুরবে। আপনাদের আজ প্রায় এই 7-8 মাস ক্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের এখনো পর্যন্ত আপনারা এগুলো খুঁজে দেখছেন না। এটা কিন্তু খুঁজে দেখা উচিত, এগুলো আপনাদের ভিতর দিয়েই উঠা উচিত যে কেন এই এই রাশির জন্য শুভ হচ্ছে। এমন দেখেন না যে বৃহস্পতি গোচরে ধরুন এই যে কুম্ভ রাশিতে গেছে, তো অমুক রাশির এই এই রাশির শুভ হবে, এই এই রাশির অশুভ হবে, এই এই রাশির সম হবে, কেন হবে? তাহলে ওই যে যে রাশির দেখবেন ওই প্ল্যানেট বিচার করলে যার মিত্র, যার ভাগ্যাধিপতি, যার হয়তো কর্মপতি, যার একাদশপতি, যার সপ্তমপতি, যার চতুর্থপতি, যার ধনপতি, সেই সেই জায়গা শুভ হবে। তার মানে গোড়ায় আসলে সেই লগ্ন অনুযায়ী কোন গ্রহ পাপ, কোন গ্রহ পুণ্য, আর ওই দিনের প্ল্যানেটে ওই বৃহস্পতির উপর মানে কোন রাশির থেকে পাপ গ্রহ দৃষ্টি যাচ্ছে, পাপ গ্রহের জ্যোতি যাচ্ছে, কোন গ্রহ পাপ মুক্ত হচ্ছে, সে শুভ হবে, যে দৃষ্ট থাকবে সে অশুভ হবে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলেন। সুনন্দা দি পাল যে কথাটা বললেন যে গত কিশোরী যোগ, এরকম অনেক যোগ আছে যেগুলো স্যার আমি বা আমার অনেক সহপাঠীরা হয়তো জানেন না। তো স্যার শুভ যে 12টা যোগ আছে, আজকে এই ক্লাসটা করবেন স্যার? 27টা যোগ নিয়ে ক্লাস হবে। হ্যাঁ, ডিপ্লোমা চালু হচ্ছে, এখন হবে, এখন হবে। এটা ডিপ্লোমাতে হবে না, ডিপ্লোমাতে হবে না। যোগ নিয়ে আপনারা যেহেতু প্রশ্ন করতে পারেন না, আপনাদের প্রশ্ন করার পর্যায়ে আমরা সৃষ্টি করতে পারিনি, বললাম না আপনাদের ভিতরে সেই কিউরিসিটি জন্মাতে এখনো আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো এই তৈরি করতে না পারার কারণে আমরা টিচাররা আমরাই প্রশ্ন উত্তরের মাধ্যমে হায়ার ডিপ্লোমা চালু করছি। ফেব্রুয়ারির 2য় সপ্তাহ থেকে শুরু হবে। এইটা শেষ না হলে ওইটা কিভাবে করবো স্যার? না, এটা শেষ না হলে না, এটা আপনাদের কোর্স যখন শেষ হবে তখন আপনারা পরের বার হায়ার ডিপ্লোমায় ভর্তি হবেন। যারা আগে ডিপ্লোমা করেছে তারা এবার হায়ার ডিপ্লোমা করুন। কিন্তু যোগ এখন বুঝবেন না, কারণ বুঝবেন না, এখনো বুঝার সময় হয়নি। আগে কিন্তু দেখেন কথা হয়েছে, আপনাদের ঘোষ স্যারও অনেক ক্লাস করিয়েছে, আমি 2-3টি ক্লাস লক্ষ্য করেছি যে তাছাড়া আমরাও বলেছি যে খালি রবি বুধ এক ঘরে থাকলেই বুধাদিত্য যোগ হয়ে যাবে। মকরে রবি বুধ বসে আছে, মকর লগ্নের, বুধাদিত্য যোগ হয়ে যাবে। এবার কুম্ভে রবি বুধ বসে আছে, বুধাদিত্য যোগ হয়ে যাবে, বলেন হয়ে যাবে? তাহলে তার গজকেশরী যোগ আপনি মকর লগ্নের ক্ষেত্রে
কুম্ভে বসে আছে, মেনে নিলাম গজকেশরী যোগ হবে, হবে, হ্যাঁ হবে, হয়েছে। কিন্তু মঙ্গলটিকে অঙ্গার গ্রহ, মঙ্গলটিকে হয় তুলায় থাকতে হতো, নচেত সে মেষে থাকতো নিজ গৃহে, অথবা সে তুঙ্গস্থ হয়ে থাকতো মকরে, মানে তার দৃষ্টি না পড়তো, তার জুতি না পড়তো, তাহলে না মেনে নেওয়া যেত এখানে। আর এই লগ্নের স্যার এই সেক্ষেত্রে গজকেশরী বৃহস্পতি পাপ সূত্রটা গ্রহ কি না স্যার? হলে, বৃহস্পতি পাপ গ্রহ হলে কিন্তু আর চলতো না, গজকেশরী যোগ হতো না। তাহলে কখন হবে গজকেশরীর শুভ ফলটা, কখন পাবে? যখন বৃহস্পতি এবং চন্দ্র দুটি গ্রহ শুভ থাকবে। কোন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আর চন্দ্র শুভ আছে বলেন, বলেন? বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি, সরি চন্দ্র এবং বৃহস্পতি বৃহস্পতি শুভ। দুটি শুভ গ্রহ। তো এইবার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ধনভাবে বৃহস্পতি আর চন্দ্র বসে আছে, কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, পাপ গ্রহের জুতি নেই। এইবার গজকেশরী যোগ, সিংহ কেশর ফুলিয়ে থাকবে আর গজ এরকম শক্তি নিয়ে থাকবে, কিন্তু এই গজ দেবীকে বয়ে নিয়ে আসবে, মানে দেবীর গজ হবে, দেবীর গজে আগমনের গজ হবে, মানে ওই হাতি বন্য হিংস্র হাতি হবে না যে লোকালয়ে ঢুকে এত একর জমির ফসল নষ্ট করেছে, তা হবে না। আর ওই সিংহও কিন্তু ওই সেই দুর্গার বাহন হবে, সে কিন্তু তখন আর ইয়ে হবে না, মানে সিংহ সেই যে নরঘাতক, মানে ক্ষুধার্ত সিংহ বা ঘুমান্ত সিংহ জাগ্রত হয়ে একেবারে প্রলয়ঙ্কর ঘটায় দেবে, তা কিন্তু করবে না, কারণ বৃহস্পতি তখন নিজ গৃহে। আর বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চন্দ্র ভাগ্যবতী। স্যার হ্যাঁ বৃশ্চিক লগ্নের, স্যার হ্যাঁ, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি স্যার প্রধান মারক না দ্বিতীয় পতি হিসেবে? বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে হ্যাঁ দ্বিতীয় পতি। কি হলো, বৃহস্পতি চন্দ্র শুভ কোন লগ্নে বললাম দেখি? হ্যাঁ স্যার, এটা তো মেষ লগ্ন হবে। উল্টো পাল্টা উত্তর দেন কেন? হ্যাঁ আর স্যার, আপনাদের মেষ কথা লগ্ন বলুন। হবে স্যার। মেষ চতুর্থপতি লগ্নের চন্দ্র, ক্ষেত্রে স্যার মেষ শুভ লগ্ন হবে। এবং দশমপতি বৃহস্পতি স্যার, নবমপতি স্যার, ভাগ্যপতি। কোন লগ্নের ক্ষেত্রে? মেষ লগ্ন স্যার, মেষ লগ্ন, চতুর্থপতি এবং ভাগ্যপতি স্যার। চন্দ্র চতুর্থপতি হ্যাঁ চতুর্থপতি, আর এবং বৃহস্পতি বৃহস্পতি ভাগ্যপতি শুভ। ভাগ্যপতি। জি স্যার। হ্যাঁ তাহলে সে স্যার মিলি ধনভাবে হতে থাকলে পারে স্যার? গজকেশরী যোগ হবে না, কিন্তু এখানে যোগ হবে কিন্তু সেই গজকেশরী ফল কিন্তু দেবে না। সে কোথায় থাকলে ফল দেবে? সে স্যার যদি মিল লগ্ন হবে স্যার? সে যদি ভাগ্যভাবে থাকে বৃহস্পতি চন্দ্র, তবে গজকেশরী ফল দিতে পারে, নচেত কিন্তু দেবে না। দেবে? বলেন তো আর কোন কোন ঘরে থাকলে দেবে, এটা এটা বলেন। স্যার আমার মিল লগ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে বললে হবে কেন, পঞ্চম, মুখস্থ থাকবে না কেন? স্যার পঞ্চমে চন্দ্র আছে এবং দশমে বৃহস্পতি স্যার, সেক্ষেত্রে হ্যাঁ। তো এটাতে হওয়া উচিত। কি লগ্ন? স্যার মিল লগ্ন, হ্যাঁ মীন লগ্নের চন্দ্র লগ্নাধিপতি এবং পঞ্চমপতি। দশমপতি বৃহস্পতি, আর হ্যাঁ চন্দ্র হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমপতি, হ্যাঁ শুভ কারক। হ্যাঁ স্যার। হ্যাঁ মীন লগ্নের ক্ষেত্রে। কিন্তু স্যার মীন এবার লগ্ন কিন্তু সাপেক্ষে, হ্যাঁ মীন লগ্ন সাপেক্ষে দশমপতিত্ব কেন্দ্রপতিত্ব দোষ আছে স্যার। হ্যাঁ কেন্দ্রপতিত্ব দোষ থাকলেও, কেন্দ্রপতিত্ব দোষ থাকলেও তো পাপ মারক বলেনি, কেউ বলেছে? না স্যার, না। হ্যাঁ আমি সেই কথা বলছি যে কেন্দ্রপতিত্ব দোষ আছে কেন্দ্রে যদি অবস্থান করে, জি স্যার। সেক্ষেত্রে তো কেন্দ্রে অবস্থান করছে না, তো সেই ক্ষেত্রে যদি বৃহস্পতি ধনভাবে থাকে, সেই প্রশ্নেই আমরা যাই। ক্লাসে কেউ না জানলে ভুল বলবেন না, এটা রেকর্ডিং কিন্তু ওই স্যার রেকর্ডিংটা যখন চলে যাচ্ছে যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমরা বলছি। স্যার স্যার আমি বলি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনার ক্লাসে লিখছি আমরা বৃহস্পতি এবং চন্দ্র শুভ লেখা আছে, হ্যাঁ শুভ গ্রহ। হ্যাঁ বৃহস্পতি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র শুভ গ্রহ। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ধনপতি তৃতীয় চতুর্থ পঞ্চমপতি, হ্যাঁ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ, তো ঠিকই তো। স্যার আমি সেটাই বলছি। হ্যাঁ দ্বিতীয় পতি হিসেবে মারক। দ্বিতীয় পতি হিসাবে মারক, কিন্তু বৃহস্পতি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি হিসাবে, দ্বিতীয় এবং পঞ্চম পতি হিসাবে বৃহস্পতি শুভ, এবং চন্দ্রও কিন্তু ভাগ্যপতি হিসাবে শুভ গ্রহ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে।
বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অশুভ গ্রহ কে কি, পাপ গ্রহ কে কি? ডেনিশা বলেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে স্যার বুধ, শুক্র, মঙ্গল। বুধ, শুক্র, মঙ্গল পাপ গ্রহ। আর মারক গ্রহ কে? মারক গ্রহ স্যার হচ্ছে মুখ্য মারক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি মুখ্য মারক। এই দেখেন, বৃহস্পতি ওই যে দ্বিতীয় সুনন্দা পাল থাকলে যে স্যার। কথা বলেছেন যে ধনপতি হিসাবে বৃহস্পতি মারক, তাহলে বৃহস্পতির দুটি গুণ এখানে, একটি মারকত্ব দোষ আর একটি হচ্ছে তার সে শুভ শুভকারক। গ্রহ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। তাহলে সে পঞ্চমপতি হিসাবে শুভ ফল দিচ্ছে আর ধনপতি হিসাবে সে মারকের ফল দিচ্ছে। যেমন ওই যে মীন লগ্নের ক্ষেত্রে কেন্দ্রপতিত্ব দোষ হচ্ছে, তার যদি সে নবমে অবস্থান করে, সরি দশমে অবস্থান করে, হ্যাঁ দশমে অবস্থান করে, তাহলে কেন্দ্রপতিত্ব দোষ হচ্ছে। আর কোথাও থাকলে তো কেন্দ্রপতিত্ব দোষ তৈরি করছে না। তো এইবার বৃহস্পতি মীন লগ্নের ক্ষেত্রে, ধরুন আমরা মীন লগ্নে চলে যাই, মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি, এবার ধরেন চন্দ্র আর বৃহস্পতি বসে আছে আপনার কর্কটে, তাহলে বৃহস্পতি কি হচ্ছে? বৃহস্পতি কি নিচস্থ হলো না তুঙ্গস্থ হলো? তুঙ্গস্থ। হ্যাঁ তুঙ্গস্থ। এইবার চন্দ্র কি হলো? চন্দ্র স্বক্ষেত্র। স্বক্ষেত্র। চন্দ্র স্বগৃহে। এইবার তার স্বক্ষেত্রে। লগ্নের কোন ঘরে? ষষ্ঠ করে স্যার। ষষ্ঠ ঘর কি করে? পঞ্চম ঘর। পঞ্চম ঘর স্যার, পঞ্চম ঘর। পঞ্চম ঘর। পঞ্চম পঞ্চম ঘর ঘর। মানে বিদ্যা ঘর, পিতার ঘর, পুত্রের ঘর। জি স্যার। এবার গজকেশরী যোগের ফলাফল বলে, দেখেন কি হয়। পঞ্চমপতি পঞ্চমে, লগ্নপতি পঞ্চমে, লগ্ন এবং দশমপতি পঞ্চমে, তুঙ্গস্থ মানে বৃহস্পতি। এবার বলেন, স্যার ট্যালেন্টেড হবে অনেক। এইবার ট্যালেন্টেড হবে, কোন বিষয়ে ট্যালেন্টেড হবে এই ব্যক্তি? পঞ্চমপতি চন্দ্র পঞ্চমে বসে আছে, বলেন পঞ্চমপতি চন্দ্র পঞ্চমে বিদ্যাভাবে বসে আছে, মানে বিদ্যাপতি বিদ্যাভাবে, তাহলে তার চন্দ্রের বিদ্যাই দেবে। তার চন্দ্রের বিদ্যা কি বলেন? স্যার মাধ্যমিকের পরে মানে পড়াশোনাটা অনেক ভালো হবে। স্যার পঞ্চম থেকে যেহেতু মানে মাধ্যমিকের পরের পড়াশোনাটা দেখা হয়, মানে অনার্স পর্যন্ত, মানে সেটা খুবই ভালো হবে। যদি না এই গজকেশরী যোগের উপরে মানে কোনো পাপগ্রহের দৃষ্টি, পাপগ্রহের জ্যোতি না থাকে, তবেই না তার বিদ্যাভাবকে চমকে দেবে, মানে তার লাইফ স্টাইলটা বদলে দেবে। এইবার হতে পারে মাধ্যমিকের পর কেন ভালো হবে, আপনি প্রশ্নটি এটি ভাঙিয়ে বলতে পারবেন? স্যার মানে পঞ্চম থেকে স্যার মানে মাধ্যমিকের পরের পড়াশোনাটা না, তা বললে উত্তর হলো না। পঞ্চম দেখা হয় থেকে অনার্স লেভেল মাধ্যমিকের পর্যন্ত। পর হবে না, পঞ্চম থেকেই বিদ্যা হবে। তো পঞ্চম থেকে বিদ্যা হবে, তো সেই বিদ্যা মাধ্যমিকের পরে তার চমকে উঠবে কেন? এর আগে কেন চমকাবে না? আগে চমকাবে না? সে লগ্নপতি আর দশমপতি তুঙ্গস্থ, আগে চমকাবে না? বলেন। সেটাও হবে এবং যোগাযোগটাও অসম্ভব সুন্দর হবে, যোগাযোগের ব্যাপারটা। আরে একটা জিনিস কেন বোঝেন না, চন্দ্র হচ্ছে পরিবর্তনশীল গ্রহ, বুঝলেন? চন্দ্র গ্রহ মাতা, মাতৃকারক গ্রহ, সে সবসময় পরিবর্তনটা পছন্দ করে। তো সে পরিবর্তন করাবে, জীবনের স্থান পরিবর্তন হোক, ঘর পরিবর্তন হোক, বাড়ি পরিবর্তন হোক, বিদ্যা পরিবর্তন হোক, সাবজেক্ট পরিবর্তন হোক, গ্রুপ পরিবর্তন হোক, এইসব পরিবর্তন ঘটানোর মালিকই তো চন্দ্র। তা সে নিজ ঘরে নিজে মুস্তান, নিজে শক্তিশালী। সে বলবে ধুর আমি কি সায়েন্স পড়তেছি, সায়েন্স আমার ভালো লাগছে না, আমি পড়বো, আমি অন্য কিছু নিয়ে পড়বো। অন্য কিছু কি পড়বো? হয়তো আমি ল পড়বো, অ্যাকাউন্টেন্সি পড়বো, বা ধরুন আমি রাজনীতি কি বলে, রাজনীতি বিষয়ক পড়াশোনা, বৃহস্পতি যুক্ত যেহেতু রয়েছে, তাহলে ওই রাষ্ট্রনীতি, রাজনীতি, ওটাকে কি বলে সাবজেক্ট?
স্যার রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল স্যার। সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল ফিলোসফি বা ফিলোসফি পড়বো, দার্শনিক হব, কারণ ধর্ম রয়েছে, দর্শন রয়েছে না বৃহস্পতি। তো আমরা এইসব দিকে যাব, তার ওইগুলো ভালো লাগবে না। স্যার এমন কি কারণ হয় যে সায়েন্স নিয়ে শুরু করলো আর আর্টস নিয়ে শেষ করলো? হ্যাঁ, সে ধর্মের দিকে, সায়েন্স মানে ধর্ম বিজ্ঞান নিয়ে শুরু করে এবং হয়তো রাজনীতি, আইন নিয়ে পড়াশোনা করলো। ধর্ম এবং রাজনীতির সঙ্গে সে যুক্ত হবে। এইবার যদি হতো, এবার প্রশ্ন আমার আরেকটি, যদি হতো ধরেন ধনু লগ্ন, ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে যদি থাকতো, ধনু লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি, বা কর্কট লগ্নের ক্ষেত্রে ধরেন, কর্কট লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে থাকতো, একাই রাজ্যকারক গ্রহ, শুভ গ্রহ। এখানে চন্দ্র যেমন শুভ গ্রহ, কর্কট লগ্নের ক্ষেত্রে তো মঙ্গল শুভ কারক গ্রহ নাকি? কি ঠিক তো? কর্কটে মঙ্গল শুভ। হ্যাঁ, কর্কট লগ্নের ক্ষেত্রে বৃশ্চিকে মঙ্গল শুভ কারক গ্রহ না, একাই রাজ্যকারক গ্রহ হ্যাঁ না? স্যার। জি স্যার। তাহলে সেই মঙ্গল পঞ্চমে থেকে তাকে কি করতো? তাকে কি সায়েন্স আর সায়েন্সের থেকে আর্টসে নিয়ে যেত? তাকে কি ওই রাজনীতি বিষয়ক পড়াতো, পলিটিক্যাল সায়েন্স পড়াতো, বা ধরুন আপনার ওই ফিলোসফি পড়াতো, দার্শনিক বানাতো নাকি? না। বা তাকে ওই যে ইয়ে পড়ে যে ওই মুরগি কেঁচো খায়, আর কেঁচো ওই মানে মানুষ মুরগি খায়, মানে মানুষ কেঁচো খায়, যুক্তিবিদ্যা, হ্যাঁ, যুক্তিবিদ্যা, এগুলোতে নিয়ে যুক্তিবিদ্যা। যেত নাকি? এই যুক্তিবিদ্যায় নিয়ে যেত? বলেন যেত? মঙ্গল কি করতো ওখানে? পঞ্চম দশমপতি মঙ্গল তাকে সার্জন বানাতো, সার্জন, নামজাদা ডাক্তার, একটাই উদ্দেশ্য তার, সে ওখানেই থাকবে, ওখান থেকে নড়বে না। এবার লগ্নপতি চন্দ্র সেখানে বৃশ্চিকে গেলেই কি না গেলেই কি, গেলেও সে কি তাকে গ্রুপ পরিবর্তন করাতে পারতো? পারতো কিনা বলেন? না। হ্যাঁ, কারণ মঙ্গল ওখানে ঘাড়ুও, ওখানে শক্তিশালী, মঙ্গল হচ্ছে পঞ্চমপতি। তাহলে আগে দেখতে হবে তার বিদ্যাপতি কে। এবার যদি বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চমে থাকতো তাহলে কি হতো বলেন? বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চমে, তাহলে কি হতো? কোন সাহিত্যকার হতো, তার কলেজে সঙ্গে চন্দ্র যোগ করে গজকেশরী যোগ তৈরি করেছে। এবার কি করতেন, কি করতো? সে বড়জোর শিক্ষক হতো, অধ্যয়ন অধ্যাপনা করতো, তারপরে ধরেন সে ধর্মযাজক হতো, ধর্ম পরায়ণ হতো, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করত, তাই করতো না? তাহলে দেখুন সুনন্দা ম্যাডাম যে কথাটি বলেছেন যে হ্যাঁ, এখানে সে মাধ্যমিকের পরে একটি দিকে যাবে, এখানে মাধ্যমিকের পরে না বলে বরং বলা যায় যে বিশেষ করে চন্দ্র পরিবর্তনশীল গ্রহ, তার জীবনে লেখাপড়ার একটা সময় এসে সে তার লক্ষ্যকে পাল্টে সে অন্যদিকে যাবে, এবং যেদিকে যাবে সেই দিকটা তার ভালো হবে। একেবারে ডিরেক্ট বলা যাবে না যে মাধ্যমিকের পরে তার ভালো হবে। কেন মাধ্যমিকের পরে, কেন অষ্টম শ্রেণী পরেও তার ভালো হতে পারে। অষ্টম শ্রেণী পরে নবম শ্রেণীতেই তো গ্রুপ নিতে হয়, তখনই সে দেখা গেল বিগড়ে বসতে পারে। বাবা মা বলছে এক গ্রুপ নিতে, স্কুলের টিচাররা বলছে এক গ্রুপ নিতে, ও উল্টে অন্য গ্রুপ নিয়ে বসবে, তার জীবনে পরিবর্তন করিয়ে দিতে পারে। যদি ওই সময়ে দশা অন্তর্দশায় তার শুভকারক গ্রহ থাকে, তবেই না তার উল্টে দিলে ভাগ্য পাল্টাবে, মানে ভালো দিকে যাবে। আর অন্তর্দশাপতি যদি খারাপ হয় তাহলে ভাগ্য অধপতনের দিকে ধাবিত, এই তো তার বিদ্যা শিক্ষা অধপতনের দিকে ধাবিত। সুনন্দা পাল ঠিক আছে তো? তাই তাই হবে না স্যার? মানে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনাটা স্যার চতুর্থ ঘর থেকে বিচার করা হয় না? হ্যাঁ হয়, হয়। কেন হয় বলেন তো? স্যার ওটা তো জানার নেই, মানে আরে বাপরে, মাতৃভাষা কেন বলি আমরা? চতুর্থ গৃহ এই না কারণে। না, আমরা মাতৃভাষা কেন বলি? যে আমরা মায়ের কাছ থেকে শিখবো মাতৃভাষা। হাতে খড়ি স্যার, হাতে হ্যাঁ, খড়ি। হাতে খড়ি। জি স্যার। ওই দশম শ্রেণী পর্যন্ত হাতে খড়ি, মানে মাতৃস্থান, মায়ের হাত ধরে শিখবে, মা যা শিখাবে তাই শিখবে। তার জন্য দশম শ্রেণী পর্যন্ত চতুর্থ স্থান থেকে
তারপরে যে সে তাকে আর মা শাসন করতে পারছে না, মার কথা শুনছে না, মাতৃশিক্ষায় আর কাজ হচ্ছে না। হতে পারে মা হয়তো ভার্সিটির চ্যান্সেলর বা বড় লেকচারার হতে পারে, সন্তান মায়ের কাছে আর পড়বে না, পড়তে তার আর ভালো লাগবে না। এই জন্য বলে যে দশম শ্রেণী পর্যন্ত চতুর্থ ঘর থেকে বিচার করা। এটা বলা হয় কিন্তু করা হয় না, এটা বলা হয়। আর যতটুকু করা হয় মানে কি হয় যে তার মা কেমন আছে, তার মাতৃভাব কেমন, তার মা কতটা শিক্ষিত, তার উপরে সন্তানের উপর সন্তান নির্ভর করবে সে কতটা মানে সুশিক্ষায় শিক্ষিত হবে না কুশিক্ষায় শিক্ষিত হবে। তাই স্যার কিনা? এটাকে স্যার মানে বৃহস্পতি চন্দ্রকে স্যার জীবযোগও বলা হয় না একসাথে থাকলে? হ্যাঁ, মানে জীবযোগ এই বলা হয়, অবশ্যই জীবযোগ বলা হয়, অবশ্যই। স্যার একটা প্রশ্ন, স্যার প্রশ্নটা হচ্ছে মানে স্যার যে জীববিজ্ঞান নিয়ে যে পড়াশোনা, সেটার মধ্যে কি স্যার মানে এই জীবযোগের কি কোনো কিছু আছে? মানে জীববিজ্ঞানটা স্যার জীব কিনা কোন গ্রহ থেকে বিচার তুঙ্গস্থ, করা? মীন লগ্নের ক্ষেত্রে জীব কিনা, জীব মানে বৃহস্পতি, সে কিন্তু তুঙ্গস্থ হয়েছে। তো জীবটা তুঙ্গস্থ হয়ে গেছে মানে জীবনটা তুঙ্গস্থ হয়ে গেছে, তার মানে জীবনটা তার চাঙ্গা সব সময়, টকবগে লোক থাকবে, টকবগে, ও মরাটিও হবে না। মানে মন মরা, তারপরে ধরেন ভালো লাগছে না, ক্লাসে ভিডিও অফ করে বসে থাকলাম, হয়তো কেউ ঘুমিয়ে আছে ক্লাস করছে, মানে ভিডিও অফ করে যে ঠিক আছে একটু শুয়ে আছি, ইয়ারফোন দিয়ে শীতকাল কম্বলটি টেনে দিয়ে আরাম করে ঘুমাই, বুঝলেন, অথচ ক্লাস করছি, কিন্তু ক্লাস কিন্তু সে করছে। আবার কেউ আছে, আরে কোথায় শীত, ভয় কারে কয় নেই খোঁজা, আমরা ভয় কাকে বলে জানি না, কারণ জীব এখানে তুঙ্গস্থ হয়েছে, জীব তো নিচস্থ হননি। তো এই ব্যক্তি কেন ভয় পাবে? এ যেখানে পরিবর্তন করবে, যেখানে যাবে, সেখানেই কিন্তু সে শুভ ফল পাবে। এই অশুভত্ব দূর হতে পারে, মানে অশুভ মানে এই শুভত্ব নষ্ট করতে পারে কে, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে এই গজকেশরী যোগের শুভত্ব নষ্ট করতে পারে যদি মীন লগ্নের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি এবং চন্দ্র পঞ্চমে বসে থাকা সত্ত্বেও তার লেখাপড়া হয়নি, এমন প্ল্যানেট যদি পাওয়া যায়, তাহলে সেই প্ল্যানেটটি নিশ্চয়ই একটা বিশেষ প্ল্যানেট হবে, হবে না? জি স্যার। হবে তো। এইবার সুনন্দা ম্যাডাম যে কথাটাই বললেন যে দশম শ্রেণী পর্যন্ত চতুর্থ ভাব থেকে বিচার করা হয়, হ্যাঁ মেনে নিলাম, আমিও মানলাম, না মানার কোনো উপায় নেই, কারণ মাতৃশিক্ষার কারণে এটা আমরা মাতৃভাষা তার উপরে শিখবো। তো এইবার ধরুন আপনার চতুর্থে রাহু বসে আছে তুঙ্গস্থ হয়ে মীন লগ্নের ক্ষেত্রে, বলেন এবার কি হবে দশম শ্রেণী পর্যন্ত? এই রাহুকে নিয়ে আসেন, লেখেন রাহুটা মিলিয়ে লেখেন, এইবার বলেন দশম শ্রেণী পর্যন্ত ভালো হবে, কিভাবে ভালো হবে? দেন রাহুর সাথে এই লগ্নের চতুর্থ এবং আয়পতি শুক্রকে যুক্ত করে দিন, অথবা হ্যাঁ দেন শুক্রকে যুক্ত করে দিন। মীন লগ্নের ক্ষেত্রে চতুর্থ এবং মীন লগ্নের ক্ষেত্রে চতুর্থ এবং অষ্টমপতি, ওই তৃতীয় এবং অষ্টমপতি শুক্রকে যুক্ত করে দিন চতুর্থে। দেন এবার স্যার শুক্রকে নিলেন স্যার? কেন নিলাম সেটা পরে হবে, দেন এইবার দেন দেখি দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করায় দেন না, কেমন শিক্ষা হবে বলেন? স্যার ভালো তো হবে না স্যার। ভালো হবে না বললেই খালি হবে না, ভালো হবে না তো সবাই বুঝতেছে ভালো হবে না। কোন দিক থেকে ভালো হবে না, কেন হবে না? স্যার এখানে স্যার বুধের এখানে অবস্থান শুক্রই তো স্যার দেখতে পাপ হবে। গ্রহ স্যার, হ্যাঁ সাথে রাহু আছে স্যার। কি? স্যার বুধের স্যার অবস্থানটা শুক্র দেখতে এখানে হবে পাপ দশম গ্রহ। শ্রেণী। বুধের অবস্থান জাহান নামে যাক, চতুর্থপতি এবং সে তো সপ্তমপতি, সে তো বিদ্যার ক্ষেত্রে এমন আর কি বা করবে। ধরেন বুধকে নিজ গৃহে বসায় দিলাম, সেই চতুর্থে দিলাম, দেন এইবার দেন বুধ শুক্র রাহু চতুর্থে।
স্যার দেন আপনার এবার ভিডিওটা বলেন। অফ আছে স্যার। স্বক্ষেত্রগত বুধ দেন। স্যার আপনার ভিডিওটা অফ স্যার। আমি আমার মনে ব্রেকফাস্ট হচ্ছে করছি, ভন্ডামি করতে পারে স্যার, চুরি করে হ্যাঁ, ঠিক আছে। ব্রেকফাস্ট করছি আর কি। ভন্ডামি বুঝলেন? টন্ডামি করতে পারে। আপনাদের রেখে আপনাদের সামনে খেতে লজ্জা লাগছে, তার জন্য ওই চুপি চুপি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, খাওয়া শেষ। স্যার বুধ তো আরো স্যার কারো অপর সাহায্য নিয়েই তার ফল দেয়, সেক্ষেত্রে রাহুর সাথে তো বুধ ভালো ফল দেবে না, রাহুর মতো করেই ফল দেবে। হ্যাঁ সেক্ষেত্রে তো স্যার বুধ তো যে গ্রহ থাকে তার মতো করে ফল দেয়, তাহলে তো রাহু আছে, রাহুর মতো করে ফল দেবে বুধ। হ্যাঁ সেক্ষেত্রে তো তার বুদ্ধির বিশেষ উন্নতি হবে না, সে তো শুভ বুদ্ধি সম্পন্ন হবে না, বা মেন্টালি দুর্বল থাকতে পারে। তাহলে এই পঞ্চমপতির গজকেশরী যোগ কি হবে? স্যার আবার এই রাহু আবার আর দশম দ্বাদশে শ্রেণী বসে পর্যন্ত গেছে। তার লেখাপড়া কি হবে, এটাই তো প্রশ্ন। এই জন্যই তো রাহুকে ওখানে এনে বসালাম। স্যার তুঙ্গস্থিতি। এছাড়া আমার দশমও মতে ভালো হবে হচ্ছে না সে এবং ভন্ডামি পরবর্তী করবে স্যার, লেখাপড়াও ভালো সত্যি হবে কথা না। হচ্ছে মারামারি, ফাজলামি, দুষ্টামি এগুলো করবে স্যার। স্যার এছাড়াও মীন লগ্নের তারপরেও ক্ষেত্রে যখন সুনন্দা ম্যাডাম বললেন যে বুধের অবস্থান দেখতে হবে, দিলাম বুধকে নিজ গৃহে বসায়, তা কি হবে? স্যার বুধ এখানে ভালো ফল দিতে পারবে না রাহু যুক্ত হয়ে। আর কি জন্য দিতে পারবে না? স্যার আরেকটা কারণ আছে স্যার। শুক্র থাকবে। হ্যাঁ? মীন লগ্নের ক্ষেত্রে স্যার বুধ হচ্ছে বাধকপতি। বুধ হচ্ছে বাধকপতি, হ্যাঁ বাধকপতি, হ্যাঁ সপ্তম সুন্দর। পতি হিসাবে, সেই জন্য চতুর্থে স্যার সে বাধা সৃষ্টি করবেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা চতুর্থে একমাত্র নিজ গৃহে থেকে সে বাধার সৃষ্টি করবে কেন? সে শুভ বুদ্ধি না দিয়ে কুবুদ্ধি দেবে কেন? এখানে তো সব ওই রাহু, শুক্র এবং বুধ রাহু এবং সবই তো শুক্রের বিপরীত প্রভাবে। লগ্ন। আর যদি স্যার রাহু বুধ শুক্র তো না শিশু থাকতো গ্রহ তাহলে? স্যার, ও তো অন্য গ্রহের দ্বারা প্ররোচিত হয়। স্যার আমার একটা প্রশ্ন স্যার, যদি রাহু শুক্র না থাকতো, বুধ যদি স্বক্ষেত্রে চতুর্থে থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে বলা যেত যে দশম শ্রেণী পর্যন্ত সে ভালো করবে, চতুর্থপতি চতুর্থে বসে আছে। জি হ্যাঁ স্যার। স্যার বুধ তো বালক গ্রহ, মানে বুধ একা থাকলেও তো স্যার শুভ ফল দিতে পারে না। কেন পারবে না? পারবে স্যার। স্যার নিজ বালক গৃহে গ্রহ বুধ, মীন লগ্নের ক্ষেত্রে বুধ কি? স্যার না হ্যাঁ, না বালক গ্রহ, এমনি সেক্ষেত্রে বলছি। আমারও স্যার প্রশ্ন, জেনিসা, কিন্তু মীন সে লগ্নের ক্ষেত্রে বুধ সম্পূর্ণ কি? না। বুধ পাপ স্যার। পাপ। তা চতুর্থ এবং হ্যাঁ সপ্তম পতি পাপ হোক, সে চতুর্থ ভাবে বসে আছে, তার পাপ দোষ বাড়াবে না শুভ যোগ বাড়াবে? স্যার বুধ স্যার, যদি নৈসর্গিক শুভ গ্রহ হয়, স্যার সেক্ষেত্রে তো মারক কেন্দ্রভূত দোষ থাকবে লক্ষণাক্রান্ত স্যার। হলে মারক হবে স্যার। হ্যাঁ, মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে। সে তো চতুর্থে বসে থেকে ধরেন রাহু দৃষ্ট না, রাহু যুক্ত না, শুক্র যুক্ত না, শুক্র দৃষ্ট না, কোনো কিছু দুষ্ট না, বুধ একাই চতুর্থে বসে আছে। স্যার হ্যাঁ। বুধ যদি নৈসর্গিক পাপ গ্রহ শুভ গ্রহ হয়, সেক্ষেত্রে কেন্দ্রভূত দোষ থাকবে না স্যার? বুধ আর বুধ তো নৈসর্গিক শুভ গ্রহ, হ্যাঁ তাহলে চতুর্থ কেন্দ্রপতি থাকলে কেন্দ্রপতিত্ব দোষ থাকবে। হ্যাঁ, কেন্দ্রপতিত্ব দোষ থাকলে তার কেন্দ্রপতিত্ব দোষে কি হতে পারে? তার একটু ওই বাসাল হতে পারে, একটু তুতলামি হতে পারে, একটু অল্প বুদ্ধি ভয়ঙ্কর হতে পারে। তাই বলে যে তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে চতুর্থে নিজ গৃহে থেকে, এটা তো হতে পারে না নিশ্চয়ই। তার মাতৃশিক্ষা স্যার পাবে না, বুদ্ধি এটা তো তো হতে লেখাপড়া পারে না। মা করবে যে না অকালে স্যার। মরে যাবে, তা তো হতে পারে না নিশ্চয়ই। পারে? তার দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া হবে না, এটা তো আর বলা যাবে না নিশ্চয়ই। না যাবে? সেই স্যার কম একই হবে স্যার, বুধ, খুব একই বুধ সেই চতুর্থেই বসে ব্রিলিয়ান্ট থাকতেছে, হবে না। লগ্নও সেই একই থাকছে, কিন্তু রাহু যুক্ত বুধ আর শুক্র যুক্ত বুধ। একটি কথা আপনাদের এখনো মাথায় আসে নাই, বারবার ক্লাসে কিন্তু বলেছি যে কর্কট, বৃশ্চিক, মীন লগ্নের ক্ষেত্রে, কর্কট, বৃশ্চিক এবং মীন এই তিনটি লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র এক ঘরে থাকলে তার জীবনকে মানে একেবারে তছনছ করে দেবে। আপনারা মেহগনি গাছ চেনেন? মেহগনি, মেহগনি বলে সবাই, অনেকে আবার মেহগনিটাই। চিনি স্যার। হ্যাঁ, তো শীতকাল আসলে ওর গাছে একটি পাতাও থাকে। না এবার স্যার। শিমুল ফুল চেনেন? শিমুল ফুল চেনেন? তুলা, হ্যাঁ চিনি আর স্যার। একটি পাতাও থাকে সেই গাছে? লাল লাল ফুল না হয়। না, বসন্তকালে একটি একটি পাতাও থাকে ওই গাছে। না ঝরে যায় থাকে স্যার, না স্যার। ঝরে যায়। না না। তারপরে পাল্টে মান্দার গাছ, মান্দার গাছ চেনেন? হ্যাঁ চিনি স্যার। একটি এইটা পাতাও চিনি থাকে। নি। এই বুধ আর শুক্র মীন লগ্ন, কর্কট, বৃশ্চিক, মীন লগ্নের ক্ষেত্রে যে ঘরেই থাকুক না কেন, ওই বুধ শুক্র জীবনে ওই বুধের দশাকাল এবং শুক্রের দশাকাল
আর শুক্রের দশায় বুধের অন্তর, বুধের দশায় শুক্রের অন্তর। শুকনো মানে গাছের পাতা যেমন ওই রকম ঝরে যায় ঝরঝর করে শুকায়, ওই রকম জীবনের সকল গুণাবলী সকল প্রতিভা সব ধ্বংস করে দেয়। তো সেই চতুর্থ ভাবে বুধ আর শুক্র বসে আছে রাহু যুক্ত হয়ে, আর রাহুর দৃষ্টি পড়েছে পঞ্চম ভাবে, গজকেশরী যোগ। ওই যে অনেকে বলে যে আমি বিবাহের আগেও সিংহ ছিলাম, এখনো সিংহ আছি, সিংহের মতো শক্তিশালী আছি। বেশ ভালো কথা, তুমি সিংহ আছো, কিন্তু তুমি বিবাহের আগে বনের সিংহ ছিলে, আর বিয়ের পরে দুর্গার ভাইয়ের নিচের সিংহ হয়েছে। বুঝতে পারছেন? দুর্গার পায়ের নিচের সিংহ মানে বুঝতে পারছেন তো? মানে বউয়ের পায়ের নিচে থাকে স্বামী, স্বামী সিংহ আছে কিন্তু বউয়ের পায়ের নিচে থাকে, সেই সিংহ হয়েছে। এই গজকেশরী কিন্তু এই যোগের কারণে যে মীন লগ্নের ক্ষেত্রে চতুর্থে বুধ শুক্র, মাতৃশিক্ষা সে পাবে না শিশুবেলার, এমনকি মাকে সে হারাতে পারে চতুর্থে রাহু যুক্ত থাকার কারণে। শিশুবেলায় তার যখন অন্তর্দশায় বুধ বা যদি শুক্রের দশায় জন্মায় বা বুধের দশায় জন্মায়, তার যদি বুধের দশায় শুক্রের অন্তর্দশা চলে বা শুক্রের দশায় বুধের অন্তর্দশা চলে, ওই সময় তার মাকে হারাবে সে, হারিয়ে তার সেই শিক্ষা আর পাবে না। আর এদিকে পঞ্চম ভাবে গজকেশরী যোগ, তখন রাহুর দ্বাদশ দৃষ্টি। ও গজকেশরী যোগ চন্দ্রের ঘরে, চন্দ্র বৃহস্পতির উপরে রাহুর দ্বাদশ দৃষ্টি, গজকেশরী উড়ে চলে যাবে না কোন জায়গায়, তারা খুঁজে পাওয়া যাবে না গজকেশরী যোগকে। তাও আবার তুঙ্গস্থ রাহু। হ্যাঁ, আরো তুঙ্গস্থ রাহু। এই জন্য যে যোগ, কেন যোগ, কোথায় শুভ ফল দেবে আর কোথায় অশুভ ফল দেবে, এটি হচ্ছে আমাদের জানার বিষয়। যে শুধু যোগ হলেই সব পূর্ণিমা তিথি কি শুভ ফল দেবে, সব পূর্ণা তিথি শুভ ফল দেবে কিনা, দেবে কি দেবে না? পঞ্চমী, দশমী, পূর্ণিমা এই তো পূর্ণা তিথি নাকি? জি স্যার। আরে শালা শব্দ আসতেছে কোথাও। তো এই পূর্ণা তিথি কি সব পূর্ণা তিথি শুভ ফল দেবে? এবারে পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হবে, সেই পূর্ণিমার দিনে ধরুন পূর্ণিমার দিনে গ্রহ স্পর্শ করেছে, এইবার ধরেন এটি ফাল্গুনী দোল পূর্ণিমা, বা ধরুন আপনার রাস পূর্ণিমা, বা ধরুন আপনার ভালো আর দু একটা পূর্ণিমার নাম বলেন, ধরেন ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমা, আচ্ছা রাস পূর্ণিমা গেল, রাস মেলা পূর্ণিমা, আরো দুই একটা পূর্ণিমা বলেন, দুই একটা ভালো পূর্ণিমার নাম বলেন। মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা স্যার, একটা মাঘী পূর্ণিমা, আরো পূর্ণিমা বলেন। রাস পূর্ণিমা স্যার, বৈশাখী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমার এমন কোনো ইয়ে নেই। তো এই তিনটি ধরেন, মাঘী পূর্ণিমাকেও বাদ দেন, মাঘী পূর্ণিমার এমন কোনো গুরুত্ব নেই। ফাল্গুনী দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, এই দুটি পূর্ণিমা। আর লক্ষ্মী পূজার পূর্ণিমা ধরুন দেবী পক্ষ পূর্ণিমা, ঠিক আছে, এই তিনটি পূর্ণিমা ধরুন, এত পূর্ণা তিথি, কিন্তু সেই দিন ত্রহ স্পর্শ দোষ, মানে তিন তিথি পড়েছে একদিনে। বলেন এইবার কি হবে, বলেন আপনারা? সূর্যোদয়ের মানে স্যার যে তিথিতে মানে সূর্যোদয়ের স্পর্শ থাকে না, ওটাকে তো স্যার মানে শুদ্ধ তিথি ধরা হয় না। মানে সূর্যোদয়ে যদি ওই তিথির স্পর্শ থাকে তবেই তো ওই তিথিটা ধরা হয়, তাই না? ধরা হবে, তার সূর্যোদয়ে ওই তিথির স্পর্শ থাকবে বিদায় তো ত্রহ স্পর্শ, মানে ত্রহ স্পর্শ হবে। আমি ত্রহ স্পর্শ বলছি কেন, তিন তিথির সমাগম ঘটবে, মানে সকাল ধরেন 6টা 5-এ সূর্যোদয়, 6টা 15 পর্যন্ত রয়েছে চতুর্দশী তিথি, তাহলে 10 মিনিট চতুর্দশী পেল, এবার 22 ঘন্টা পেল পূর্ণিমা তিথি, তাহলে 6টা 20 থেকে 22 ঘন্টা চলে যান, 22 আর 6 কত, 28, 28 মানে রাত 12টার থেকে 28 মানে কয়টা যায়, 12 ধত্তরি, তাহলে 6টা 20 থেকে চলে যান আপনি, 22 ঘন্টা পেল আপনার পূর্ণিমা তিথি। তারপর প্রতিবাদ পাবে কয় ঘন্টা, আবার 6টা 5-এ সূর্যোদয় হবে, কয় ঘন্টা প্রতিবাদ পাবে, 22 ঘন্টা 20 মিনিট চলে গেল, তাহলে 24 ঘন্টার এখনো তো 2 ঘন্টা নেই, 1 ঘন্টা 40 মিনিট আছে, ওই 1 ঘন্টা 40 মিনিট যে প্রতিবাদ তিথি পাবে, তবেই তো ত্রহ স্পর্শ দোষ হবে।
হবে না? বলেন সুনন্দা ম্যাডাম, হবে? হ্যাঁ স্যার মানে সেক্ষেত্রে স্যার মানে ওই যে মানে বৈষ্ণব মত আর স্মার্ত মত যেটা বলে আর কি আরে স্যার, মানে সূর্য বৈষ্ণব মত তো পরে, তা তো আমরা পরে আসবো, যে বৈষ্ণব মতে পরের দিন করবে, ওরা পূর্ণিমার উপবাসটা পরের দিন করবে, আর স্মার্ত মতে আগের দিনই ওই দিনই করবে, মানে যেদিন পূর্ণিমা ওই দিনই করবে উপবাসটা। এটা আমরা বাদ দিলাম। নিম্বাক মতে আর ওই গোস্বামী নিম্বাক গোস্বামী, মতে জি স্যার। পরের দিন করবে, সেটা মেনে নিলাম। সে পরের দিন করুক আর না করুক, ওই তিথিটা শুভ হচ্ছে কিনা না অশুভ হচ্ছে বলে, ওই পূর্ণিমা কি শুভ হচ্ছে না অশুভ হচ্ছে, আমার হচ্ছে কথা সেইটা। সে তো গুরু পূর্ণিমা, যেমন লক্ষ্মী পূর্ণিমা, তারপরে হচ্ছে রাস পূর্ণিমা, রাসলীলা হবে ওই দিন ভগবানের, তারপরে হচ্ছে ফাল্গুনী দোল পূর্ণিমা, শ্রীকৃষ্ণ দোল খেলবে, হোলি খেলবে। তো সেই দিনটি কেন এরকম হচ্ছে বলেন? ওই দিন কিভাবে শুভ হবে? 11টায় চেম্বার শুরু হবে। হ্যাঁ ঠিক আছে, বসতে পারেন, আপনি বসলে বসতে পারেন, বলেন তাহলে ওই তিথিটি কিভাবে শুভ হবে? আপনারা অনেক সময় দেখেছেন যে লক্ষ্মী পূজা পূর্ণিমা, লক্ষ্মী পূজা রিক্তা দোষ, লক্ষ্মী পূজা তিথি দোষ, মানে কি এই সকল দোষ থাকলে তবেই না কিন্তু এই দোষগুলো মানে ওই গুণকে নষ্ট করে। তো এই গজকেশরী যোগ থাকা সত্ত্বেও সেই গজকেশরী যোগটাকে নষ্ট করেছে। তো যার জন্য এই দোষ থাকলে, যার জন্য আপনার পরে পূজার সময় সপ্ত প্রদীপ জ্বালিয়ে পূজাকে শোধন করা হয়েছে। হ্যাঁ তার এই দোষগুলো থাকার জন্য পরে পূজাতে সপ্ত প্রদীপ জ্বালাতে হয়েছে, যার জন্য সপ্ত প্রদীপ জ্বালিয়ে পূজা এবং পুরোহিতকে প্রায়শ্চিত্ত তর্পণ করতে হয়েছে এই তিথির জন্য। হাসপাতালের ভিতরে বড় জেনারেটর চলছে, কোনো উপায় নেই। ইয়ারফোনও নাই। একটু আরেকবার বলুন তো দেখি শোনা যায় কিনা, আমি একটু সাউন্ড বাড়াই। স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন, বলেন। স্যার তিথির একটা দোষ থাকলে পরে পূজার পর সপ্ত প্রদীপ জ্বালাতে হয়েছে, যেটাকে প্রায়শ্চিত্ত প্রদীপ বলা হয় স্যার পূজার পরে। হ্যাঁ এই যে তার মানে কি, সে তিথিগত পাপ দোষ হয়েছে বিধায় তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। যেমন নিতে দোষ এক পাপ, নিতে দোষ দুই পাপ, দ্বিপাপ পর্যন্ত শাস্ত্রে ছাড় দিতে বলা হয়েছে, যে দুই পাপ চার দোষ পেলে শাস্ত্রে বলা হয়েছে যে এটা অন্তত মেনে নেওয়া যায়, কিন্তু ত্রিপাপ দোষ এটা আর মেনে নেওয়া যায় না, এটা তো শান্তি করতে হবে, নচেত এটা পরবর্তীতে কারো অপমৃত্যু ঘটার সম্ভাবনা থাকে, এটি ঘটিয়ে দেবে, অর্থাৎ এমনটি ঘটার সম্ভাবনা কিন্তু। তো এই যে তিথিটা দোষযুক্ত হচ্ছে, বুধাদিত্য যোগটি কখন দোষযুক্ত হচ্ছে আর কখন দোষমুক্ত হচ্ছে, গজকেশরী যোগ কখন দোষযুক্ত হচ্ছে কখন দোষমুক্ত হচ্ছে, এটা লগ্ন সাপেক্ষে নির্ভর করবে আর গ্রহের অবস্থান অনুযায়ী নির্ভর করবে। এই জন্য শুধু যোগ দেখলেই হবে না, যে আমরা যোগ দেখলাম, যে যেমন আমরা সেদিন ক্লাস শুরু করলাম দশা, কে যেন বললেন যে হ্যাঁ আমরা একটু দশা বিচার শিখি, আমরা অথচ কার কোন নক্ষত্রে কোন দশা হয়, কত বছর তার স্থায়ী হয়, কেন হয়, কত ডিগ্রি থাকলে কতদিন ভোগ করে, এই আমরা জানি না। বা হয়তো সে কোন দশা কত বছর ভোগ করে, কেন ভোগ করে, এই দশা কেন পড়বে, দশা কিভাবে হয়, এর কোনো কিছু জানি না, আমরা কিন্তু দশা ক্লাসে চলে গেছি। তো এই যে যোগের ক্লাসে আমরা কেন যাচ্ছি না, এই একটি কারণে যে যোগ কোথায় থাকলে,
যোগ হবে আর কোথায় থাকলে দোষ হবে। একটি যোগ যখন বিচার করা হবে তখন কিন্তু 12টি লগ্নের যোগ বিচার করে আসতে হবে। এইবার 12টি লগ্নের যদি 9টি গ্রহকে বসাতে হয় তাহলে 9 বারং 108, 9টি গ্রহ 12টি ঘরকে যদি যোগ করেন তাহলে কি হবে? 108 গুণ 12, তাহলে কতটা হবে? এই এতগুলো ব্যাখ্যা করেও শেষ হবে না। এইবার ওই 12 যে 108 গুণ 12 দিলেন, এইবার 9টি গ্রহ 12 ঘরে তো 12 বারং 144 ভাবেও তো বসতে পারে, তাকে গুণ দেন 144 ভাবে, এইবার দৃষ্টি দেন তার, তবেই না একটি যোগের ফল বিচার করা শিখবো আমরা। এর আগে কিন্তু শিখবো না। এটা কিন্তু ক্লাস আজকে পরিপূর্ণ হলো না। কেন হলো না? যে হ্যাঁ আমরা গজকেশরী যোগ জানতাম যে বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়েছে আজকের গোচর প্ল্যানেটে, গজকেশরী তৈরি করেছে, কিন্তু তৈরি করেছে সেখানে কিন্তু মঙ্গল দৃষ্ট বৃহস্পতি, আর মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাপ, চন্দ্র সপ্তমপতি, তার উপর শনি দৃষ্ট। তো শনি দৃষ্ট চন্দ্র, সেখানে একেতে শনি মানে সপ্তম ভাবে শনির দৃষ্টি, আর সেই সপ্তম পতি গিয়ে ধনভাবে বসে থেকে স্বক্ষেত্রগত মঙ্গল দৃষ্টি দিয়েছে। তাহলে ওখানেও কিন্তু গজকেশরী যোগের ফল দেয়নি। তো এবার আমরা আসলাম একটি গজকেশরী যোগ নিয়ে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আসলাম, কিন্তু ধনভাবে ধনপতিত্ব দোষ ছিল, পাপদ দোষ ছিল। তো ঠিক আছে, আমরা এবার মীন লগ্নে গেলাম, তো এই জায়গায় কোনো দোষ নেই, কিন্তু একটি গ্রহের অবস্থানের কারণে দেখুন তার সে যোগটি কিন্তু একেবারে চলে গেছে। আছে দেখান তো যে যোগটা আছে, একটু শুভ ফল দেবে দেখান, যে এর বিদ্যা হবে, আপনি বলেন যে উচ্চ বিদ্যান হবে, এ কেমিস্ট হবে, বা ধরেন এ আপনার ওই রাজনীতিবিদ হবে, বা ওই ইয়ে নিয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, বা ধরুন আপনার দার্শনিক হবে, ফিলোসফি পড়বে, বা ধরেন আপনার সে উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক থেকে সে একেবারে হায়ার এডুকেশন পর্যন্ত সে রমরমা বিদ্যা হবে। এটা দেখায় দেন মীন লগ্নের ক্ষেত্রে। চতুর্থে রাহু বুধ শুক্র, এইরকম প্ল্যানেট পেয়ে দেখায় দেন হয়েছে এমনটি দেখিয়ে দেন। অথচ তুঙ্গস্থ বৃহস্পতি এবং স্বক্ষেত্রগত চন্দ্রকে নিয়ে মীন লগ্নের জাতক বা জাতিকা সে বিদ্যাভাবে গজকেশরী যোগ তৈরি করেছে, সিংহ তুল্য পরাক্রমী হবে। তাহলে সেই পরাক্রম কিন্তু একটি মাত্র গ্রহের কারণে ভেড়া বানায় দিয়েছে। আর যখন বুধ শুক্র যুক্ত হয়েছে, এটাই সূত্র যে কর্কট বৃশ্চিক আর মীন লগ্নের ক্ষেত্রে ওই গাছের পাতা যেমন ন্যাংটা হয়ে যায়, মানে একেবারে একটি পাতাও থাকে না, ওর গুণাবলী গুলোও কিন্তু ঝরে যাবে একেবারে, সমস্ত গুণাবলী, আর দোষগুলো চলে আসবে তখন। আর দোষ আসলে কি হবে? বৃহস্পতি যদি দোষ হয় আর চন্দ্র যদি দোষ হয় তাহলে কি হবে বলেন? কি হবে? চন্দ্র তো মন। এই এই হ্যাঁ এই বলেছি না, এই বুঝলেন? আর বৃহস্পতি মানে ওই যে টিচারদের ঠ্যাঙ্গাবে, মানে দেখা গেল স্কুলে পড়তে গেছে, হয়তো পড়া পারেনি বলে স্যার ব্যাট নিয়ে আসছে পিটাতে, ওই স্যারের ব্যাট কেড়ে নিয়ে স্যারকেই দিয়েছে কষি, এমনটি হবে। দিয়ে এবার স্কুল থেকে বহিষ্কার হয়েছে, এমন ইসি দিয়ে দিয়েছে যে আর কোন স্কুলে সে কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবে না জীবনে, এমন কিছু খেয়ে চলে আসবে, এইরকম হবে। আবারও আপনারা মনে রাখবেন, অন্য লগ্নের ক্ষেত্রে যে শুধু কর্কট বৃশ্চিক মীন গেল, অন্য যে কোনো লগ্নের ক্ষেত্রে হতে পারে বুধ রাজ্যকারক গ্রহ, হতে পারে শুক্র রাজ্যকারক গ্রহ, কিন্তু বুধ আর শুক্র এক ঘরে থাকলে রাজ্য তখন রাজভঙ্গ যোগ তৈরি হবে, রাজ ভেঙে দেবে। কখনোই বুধ শুক্র কোন লগ্নের ক্ষেত্রে শুভ ফলদাতা নয়, এটা সবসময়ের জন্য মনে রাখবে, সারা জীবনের জন্য। স্যার এইটা নিয়ে আমি একদিন কথা বলছিলাম স্যার। হ্যাঁ বলেন। তো সেক্ষেত্রে তো অন্যরকম শুনলাম। ট্যালেন্টেড বানাই শুনেছি স্যার কয়েকটা লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র। কোন লগ্নের ক্ষেত্রে বানাবে না, কোন লগ্নের ক্ষেত্রে বানাবে না।
মাল্টি ট্যালেন্টেড। মাল্টি ট্যালেন্টেড বললেন, আমি এই কথাটা একদিন বলছিলাম। হ্যাঁ, বলতে পারেন মিথুন লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি বুধ এবং লগ্নপতি শুক্র পঞ্চমপতি এবং দ্বাদশপতি হলেও সেখানে শুক্র তো ব্যস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু দৃষ্ট থাকা যাবে না বলে মনে হয়। হ্যাঁ, মিথুন লগ্নের ক্ষেত্রে স্যার লগ্নপতি বুধ এবং চতুর্থপতি এবং পঞ্চমপতি শুক্র, সেক্ষেত্রেও স্যার হচ্ছে না তো, শুক্র তো ব্যস্ত হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, শুক্র তো আবার ব্যয়পতিও জি স্যার, হবে তাও কি হচ্ছে করে? না। এবার কন্যা লগ্নের ক্ষেত্রে আসেন লগ্নপতি এবং দশমপতি বুধ, আর ধনপতি আর ভাগ্যপতি শুক্র, জি স্যার। তাহলে দুটোই শুভ গ্রহ। তো কি করতেছে কন্যা লগ্নের ক্ষেত্রে? কি করবে তাকে? জানিস বলেন। স্যার আমি তো যতটুক লেখছি কল্যাণ লগ্নের ক্ষেত্রে, সেখানে বুধ এবং শুক্র সংযোগ রাজযোগ হবে লেখা আছে। রাজযোগ হবে, বুধ শুক্রের সংযোগ রাজযোগ হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। আমি জি এটা স্যার। নিয়েই স্যার আলোচনা কুম্ভ করার লগ্ন জন্যই বলছি যে মিথুন লগ্নের স্যার কথা তন্ময় বাবু বললেন, আর আমি কন্যা লগ্নে চলে আসলাম যে বুধ শুক্র রাজযোগ হবে। কিন্তু আমি আগেই বলে গেলাম যে বুধ আর শুক্র এক ঘরে কখনোই শুভ ফল দেবে না, অথচ কন্যা লগ্নের ক্ষেত্রে রাজযোগ হবে। এইবার রাজযোগ হবে কোন দিকে? রাজযোগ হবে বলেন। এইবার বুধ আর শুক্রকে আমরা আজকের আলোচনা করছি বিদ্যা নিয়ে, যে গভীর বিদ্যাটা বের হয় কিনা, স্পিরিচুয়াল শক্তিটা বের হয় কিনা। তো আসেন এইবার কন্যা লগ্নের ক্ষেত্রে পঞ্চমে বসায় দেন বুধ আর শুক্র, বসান। কন্যা লগ্নের ক্ষেত্রে পঞ্চমে বুধ আর শুক্র বসায় দেন, আর সেখানে পঞ্চম পতিকে বসায় দেন। দেখে বসান। এই হচ্ছে কন্যা লগ্ন, এই বুধ, এই শুক্র, আর পঞ্চম পতি শনিকে বসায়। বলেন এবার কি হবে? বলেন। স্যার এটা তো স্যার অত্যন্ত শুভ। পঞ্চম এই লগ্নপতি, ধনপতি, পঞ্চমপতি সব এক ঘরে বসে আছে স্যার, এবং সেটা লগ্নপতি, সব শুভ গ্রহ। দশমপতি, ভাগ্যপতি, ধনপতি, পঞ্চমপতি সব এক ঘরে বসে আছে। এবং এটা স্যার শুভ শনি সবাই। তো ষষ্ঠপতি। শনি তো সক্ষেত্রী স্যার, মকরে। হ্যাঁ, শনি স্বক্ষেত্রে তার মকরে। এবার কন্যা লগ্নের স্যার ক্ষেত্রে শনি কি? পঞ্চম পঞ্চম এবং ষষ্ঠপতি। ষষ্ঠপতি। হ্যাঁ, সে শুভ। শনি কি কি পাপ না পুণ্য না শুভ না মধ্যম? মারক লক্ষ্ণাকান্ত হলে মারক স্যার, মারক ফল দেবে স্যার। হ্যাঁ, শনি কি মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে। জি স্যার। এইবার আজকের প্ল্যানেটে রাহু আছে কোথায়? চলে যান এবার। আজকে যে আমরা গোচর নিয়ে আমাদের ওই সুনামগঞ্জের কি, সুনামগঞ্জের নীরজকান্তি রায়, নীরজকান্তি রায় যে আজকের গোচরটি জানতে চাইতেন, তো এই হচ্ছে বিচার হচ্ছে। তো দেখুন, বিদ্যাপতি ওই সরি দশমপতি লগ্নপতি বুধের উপর রাহুর পঞ্চম দৃষ্টি করেছে। এইবার ধনপতি আর ভাগ্যপতির উপরে রাহুর দৃষ্টি পড়েছে। ভাগ্য ভাবে রাহু অবস্থান করে লগ্নের উপর নবম দৃষ্টি ফেলেছে। কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ আর শুক্রের সম্বন্ধ রাজযোগ তৈরি হবে না? স্যার এটা বানান স্যার মকর, স্যার মকর স্যার লগ্নে। হ্যাঁ, ড্যানিদা স্যার বলুন, এটা ড্যানিদা বলুন। স্যার এটা আপনার ক্লাসে লিখছি আমি স্যার। না, আমি তো বলছি, সেটা তো না বলছি না, ব্যতিক্রম যে হবে না তা সেইটাই আপনাদের বোঝাতে চাচ্ছি। কন্যা লগ্নের ক্ষেত্রে এই জন্য রাজ্য হবে, কিন্তু সে তো এও যে বুধ শুক্র অমুক ঘরে থাকলে বা পাপযুক্ত পাপদৃষ্ট থাকলে রাত ভঙ্গ হবে, এটাও তো বলে গেছি। সেটা তো আপনারা এখনো জানেননি, এই জন্য ওটা জানানোর জন্যই কিন্তু এটা বলা হচ্ছে স্যার বুধ শুক্র শনি যদি মকর লগ্নে ওখানে বসে থাকে আর লগ্নটা যদি মকর হয়, এই তিন গ্রহর যোগে এটা রাজযোগ হবে। মকর লগ্নের ক্ষেত্রে শুধু স্বাভাবিক। এইবার মকর লগ্নের ক্ষেত্রে শনি মুখ্য মারক, তার সাথে বুধ শুক্র বসে আছে, তাহলে কি হবে? সে রাজযোগের ফল দেবে।
জি স্যার, এটা ক্লাসে বলা ছিল স্যার। হ্যাঁ বলা ছিল, ইয়েস, যদি গুরুজি সেখানে, বলেছিলেন। জি স্যার, হ্যাঁ গুরুজি বলেছিলেন, মানে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার বলেছিলেন। তো মকর লগ্নের ক্ষেত্রে আমরা মকর লগ্নে না যেয়ে আমরা আসছি কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে। জি মকর স্যার। লগ্নে তো বলা হয়নি যে বুধ শুক্র সম্বন্ধ করলে রাজযোগ হবে, না স্যার, বলা হয়েছে। না স্যার। কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে বলা হয়েছে লগ্নে যদি বুধ শুক্র অবস্থান করে এবং জি সেই সঙ্গে যদি শনি যুক্ত থাকে, লগ্নপতি যুক্ত থাকে বা লগ্নপতি থাকে জি স্যার। লগ্নের উপর, তবেই না এটা রাজযোগের ফল দেবে, স্যার তাই তাও বলা আবার হয়েছে। শর্ত যুক্ত আছে স্যার, কোনো দৃষ্ট থাকা যাবে না অশুভ গ্রহ স্যার। হ্যাঁ অশুভ গ্রহের দৃষ্ট থাকা যাবে না, হ্যাঁ, কিন্তু লগ্নপতি দৃষ্ট থাকা যাবে, লগ্নপতি লগ্নে দৃষ্ট থাকা যাবে বা লগ্নে অবস্থান করা যাবে। যাবে, জি স্যার। অথচ মকর লগ্নের ক্ষেত্রে শনি মুখ্য পাপ গ্রহ, মানে মুখ্য মারক গ্রহ, জি স্যার, যেহেতু ধনপতি দ্বিতীয় পতি। তারপরেও তার লগ্নের দৃষ্টি কারণে, মানে ধরেন যে লোক চোর, সেই লোক তার ঘরে চুরি হয় কিনা সেটা কিন্তু সে বেশি দেখবে। অর্থাৎ শনি দৃষ্ট লগ্নে যখন শনির দৃষ্টি পড়বে, এটা অশুভ দৃষ্টি পড়বে না, কারণ ও তো চুরি করে এনে ধন সম্পদ জমাইছে, ওর খেয়াল থাকবে যে আমারটা যেন চোরে না নিয়ে যায়, বড় চোরে না নিয়ে যায়। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। মানে পাপ লোকটি বা পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহটি সে আপন ভালো পাগলেও বোঝে। অর্থাৎ সে পাগল হলেও নিজের ভালোটা সে বুঝবে, নিজের ঘরে দৃষ্টি দিয়ে নিজের ঘরকে আগুন দিয়ে পোড়াবে না, সে পাগল হলেও নিজের গায়ে দিয়ে আগুন দিয়ে পোড়াবে না, সে পাগল হলেও পোড়াবে নিজের আগুন। তখন মানুষ ওই হবে, মানে এটা কি বলে, ধরতরি কেমন একটা কথা যেন বলে, ধরেন আত্মঘাতী যখন হবে, আত্মঘাতী হবে কেন, কোন কারণে হবে, যে নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে পুড়া দেবে। সুইসাইড অ্যাটেম্প স্যার। হ্যাঁ সুইসাইড অ্যাটেম্পটা সে কেন নেবে? তো পাগল সুইসাইড করে বেশি না ভালো মানুষের সুইসাইড করে বেশি? স্যার পাগলের তো দীর্ঘায়ু হয় স্যার। হ্যাঁ সুইসাইড বেশি কে করে, কারা করে? মানে মনে কষ্ট পেলে তখন না সুইসাইড করে। ধরেন প্রেম ভেঙে গেছে, অভিমান বশত আত্মহত্যা, অর্থাৎ অভিমান যখন হয় তখন আত্মহত্যার পথ বেছে নেয়। তো অভিমান কখনো হয় মানের সঙ্গে যখন অভিযুক্ত হয়, অভিকে মানে কি আর মান মানে কি? মান কিনা বৃহস্পতি আর অভিকে বলেন কে জানেন? রবি। চন্দ্র। এইবার রবি আর বৃহস্পতি যুক্ত, তার উপরে ধরুন রাহু দৃষ্ট, রাহু যুক্ত, এটা মান অভিমান। শুক্র যুক্ত, শুক্র দৃষ্ট, রবি বৃহস্পতি যুক্ত হচ্ছে, এর থেকে ভালো যোগ হতে পারে না। এখানে থাকে রাহু দৃষ্ট থাকে, শুক্র যুক্ত, শুক্র দৃষ্ট থাকে, তখন তারা অভিমান বশত চলে আসবে মানে আত্মধ্বংসের দিকে। তো বৃহস্পতি আর রবি যুক্ত থাকে, তাকে পাগল বানাবে না, কিন্তু অভিমানী করবে, তখন কিন্তু এগুলো তৈরি করবে। অর্থাৎ যখনই বলা হচ্ছে যে কি আমাদের ক্লাস কি ছিল, যে বুধ শুক্র কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র রাজযোগের কারণ। তো আমি একটু আগেই বললাম যে কর্কট বৃশ্চিক মীন লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র মোটেই শুভ না, অন্য কোন লগ্নের ক্ষেত্রে শুভ না। তো এইবার একটা পাওয়া গেল কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র সম্বন্ধ রাজযোগ তৈরি করে, হ্যাঁ তৈরি করে, রাজযোগ তৈরি করে। তো এইবার রাজযোগ কোন ঘরে থাকলে তৈরি করে দেখেন, ধনভাবে থাকলে কি করবে? বুধ লগ্নপতি, দশমপতি এবং শুক্র ধনপতি, ভাগ্যপতি, তাহলে কি হবে? প্রচুর ধন হবে, প্রচুর সম্পদ হবে, তাই তো? এবার অর্থ সম্পন্ন সে ব্যক্তি কি করবে? শুক্রের ঘরে ধনভাবে যখন থাকবে, শুক্রের ঘরে বুধ যখন যাবে, লগ্নপতি আর দশমপতি যখন যাবে, তখন সে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বিপরীত লিঙ্গের সঙ্গে টাকা আছে না, প্রচুর টাকার জোরে টাকা ঢালবে আর ভোগ লালসা চরিতার্থ করবে, তখন তার শুভ বুদ্ধি আর কাজ করবে না।
রাজযোগ হবে, সে রাজা তৈরি করবে, সে ইব্রাহিম লোদি হবে। প্রতি রাত্রে নারী ভোগ করেছে আর সকালবেলায় ভোর সূর্য উদয়ের আগে তাকে হত্যা করেছে। করেছে না ইব্রাহিম লোদি? আমরা ইতিহাস পড়েছি। কেউ ইতিহাস পড়া লোক আছেন? রাজস্বিক ব্যক্তি ছিল স্যার, হ্যাঁ রাজস্বিক গুণের অধিকারী ছিল স্যার। হ্যাঁ, এটা তো আমরা জানি, তো আমরা তার ইতিহাস জানি না এরকম হয়েছে। জি স্যার। এই ধনভাবে বুধ শুক্র যুক্ত প্ল্যানেট যদি কন্যা লগ্নের ক্ষেত্রে পেয়ে থাকেন তো দেখেন যে কি হয়। সে দুনিয়ার এমন কোন নেশা আছে কিনা যে সে করেনি, এমন হয় কিনা দেখেন। না তাকে নিট অ্যান্ড ক্লিন করে, স্বচ্ছ করে, এরকম দেখেন তো। স্যার কন্যা লগ্নের ক্ষেত্রে যদি দশমে থাকে, হ্যাঁ মিথুনে, আর থাকে, রাহু যদি মেষে থাকে স্যার, হ্যাঁ রাহু যদি মেষে থাকে, হ্যাঁ রাহু মেষে থাকলে তো রাহু দৃষ্ট হলো। এবার রাহুকে বাদ দিলাম আমরা, আমাদের কথা হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র সম্বন্ধ মানে রাজ্য। তাহলে এবার ভাগ্য স্থানে শুক্র বসে আছে, ভাগ্যাধিপতি ভাগ্য স্থানে, সেখানে লগ্ন এবং কর্মপতিকে যুক্ত করে নিয়ে বসে আছে। তাহলে ভাগ্য, শিল্প, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়া, এইসব কর্মটার্মের দিকে সে ধাবিত হবে, প্রচুর জনপ্রিয়, জননন্দিত হবে, তাই তো। এর মধ্যে তার ওই বুদ্ধি না দিয়ে অশুভ বুদ্ধি দিয়ে ওই গুমরিত রাম রহিম বানায় দেবে, দেখবেন বানায় দেবে। এই জন্য আমার সূত্র, আমার 21 বছরের প্রাপ্ত সূত্র হচ্ছে যে বুধ শুক্র এক ঘরে কখনোই ফল দেবে না, কখনোই শুভ ফল দেবে না লগ্নের ক্ষেত্রে, রাজযোগের কারণে নিজ গৃহে থেকেও দেবে না। কারণ শুক্র হচ্ছে আমিত্বকারক গ্রহ। আমিত্ব, আমিত্ব মানে কি? বিলাস ভূষণ, মানে বিলাসী গ্রহ। আবার সে শান্তিরও প্রতীক, সে আবার দৈত্যদেরও গুরু। তা দৈত্যদের পরিবারেও শান্তি আনবে বা সুখ আনবে, আবার সে দৈত্য গিরিও করবে, করে আবার ছোটখাটো দৈত্য আছে না দৈত্যদের পরিবারে, ছোটদের দমন করবে। এইবার দমন করতে গেলে কি মানুষের শোষণ করবে, শোষণ। সুবল বাবু বলতে পারবেন, ওই যে বলবেন কি কি পাঁচটা ইয়ে বলে না যে চৌর্য, শিষ্য, লেজ্জ পেও না, কি জানো পাঁচটা গুণ বলে না, পাঁচটা কি বলে জানো? চব্যচুষ্য লেজ্জ পেয়। তাই বলছেন? চব্যচুষ্য লেজ্জ পেয়। হ্যাঁ ব্যাখ্যা করেন তো এই চারটি। তো পুরোপুরি স্যার ব্যাখ্যা করতে পারবো না, এমনিতে চব্য মানে চিবানো যায়। হ্যাঁ আর খায় বা চিবানো যায়। হ্যাঁ চারি রস, রস রস শরীরের চারি রস। হ্যাঁ বলেন। রাজস্বিক এবং তামসিক আহারের মধ্যে খাওয়া যায় চস্য। আর লেজ্জ মানে কি এটা আমারও মনে নাই। লেহন করা যায়, লেহন করতে হয় স্যার, লেহন করে যেটা মানে পান করতে হয় নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ তার মানে এই ওষুধ চার ভাবে খাওয়া যায় বা চার ভাবে এই দ্রব্য, মানে ওই আয়ুর্বেদের সূত্র। তো আয়ুর্বেদের এই গাছকে চাবায় খাওয়া যায়, পিষে খাওয়া যায়, চুষে খাওয়া যায়, আবার পান করেও খাওয়া যায়। খাইলে শরীরের হয়তো এই এই কাজগুলো করে। তো ওই লোক চুষে খাবে, ভাগ্যস্থানে শুক্র, ও চুষে খাবে মানুষকে। তার মানে কি আপনি কি মনে করেন যে অপরের ধন চুষে খাচ্ছে, অপরের সুন্দরী মানে কন্যা স্ত্রীর কে চুষে খাচ্ছে বা শোষণ করছে বা তার ধন সম্পদ লুণ্ঠন করছে, এবং বুদ্ধির দেবতা বুধ সেখানে কোন রকম মানে শুভ বুদ্ধি দিয়ে তার বিবেককে জাগ্রত করছে না, এটাকে আপনারা রাজযোগের কারক বলবেন? ওই রাজার মূল্য দেবেন আপনারা? বলেন। হ্যাঁ তাহলে তো উত্তর কোরিয়ার রাজা হয়ে যাবে, কিম জং উন হয়ে যাবে। এই যখন
রাজযোগের ফল দেবে, হ্যাঁ রাজা হবে, কিন্তু কি কোন রাজা হবে? ওই কিম জন উন হবে, না ওই মায়ানমারের জান্তা সরকার হবে, এরকম হবে। সে চুষেও খাবে, মানে চিবিয়েও খাবে, পান করেও খাবে, আবার দেখা যাচ্ছে সে মানে সবকিছু করবে, 4 প্রকারের ভাবেই খাবে সে। ভেবে দেখেন, ধনপতি এবং ভাগ্যপতি ভাগ্য ভাবে শুক্র, দৈত্য কুলগুরু। এটা অন্তর দিয়ে ভাবতে হবে, বলছি না যে শিখতে হবে আপনাদের, কিন্তু অন্তর দিয়ে ভেবে বিচার বিশ্লেষণটা আপনাদেরই করতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল রাহু সম্পর্কে। বলেন স্যার, মানে রাহু কি স্যার মানে কুণ্ডলিতে মানে কেন্দ্রপতিকে নিয়ে যদি কোণে থাকে কিংবা কোন পতিকে নিয়ে যদি কেন্দ্রে থাকে তাহলে কি রাজযোগ দেয় রাহু? হ্যাঁ, কোন পতি এখন সেই লগ্নের কোন পতি কোন গ্রহ তার উপর নির্ভর করবে। যেমন কোন পতি যদি হয় কোন লগ্নের শনি, তাহলে শনি রাহু যুক্ত হয়ে কোণে থাকলে, কোন পতি থাকলে কোন পতির তো দোষ নয়, এই কোন পতির তো দোষ খণ্ডাবে, কারণ মাইনাসে মাইনাসে তখন প্লাস করবে। দুটি নেগেটিভ গ্রহ যদি ভাগ্য স্থানে কোন পতি হয়, মানে ভাগ্যাধিপতি শনি ভাগ্য স্থানে থাকলো বা কোন পতি শনি কোন স্থানে থাকলো, সেটি ভাগ্যগৃহ, আর সেখানে রাহু তুঙ্গস্থ হয়ে অবস্থান করলো। বা কোন পতি গ্রহ সে ভাগ্যপতিও বা কর্মপতি বা আয়পতি, সে পঞ্চম ভাবে থাকলো, সেখানে রাহু তুঙ্গস্থ হয়ে থাকলো। হতে পারে তার পিতা এই কোন পতিত্ব দোষ হেতু পিতা অকালে মারা যেতে পারে, পিতার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, পিতৃধন সম্পদ নষ্ট হতে পারে, তথাপিও সে কিন্তু বিদ্বান হবে বা ধনবান হবে, সুখী হবে। সে কিন্তু মানে উত্তরাধিকার সূত্রে কি পেলো আর না পেলো দরকার নেই, নিজে কিন্তু অট্টালিকা সম বাড়ি গাড়ির মালিক হবে, এটা কিন্তু করবে। অর্থাৎ যোগ একটি প্রশ্ন যে শুভ যোগ মুহূর্তের মধ্যে খণ্ড হতে পারে। আমরা তো জানি যে 1 ঘটি দুধের মধ্যে 1 ফোঁটা গোচনা পড়লেই বা লেবুর রস দিলেই দুধটা কেটে যাবে, কেটে ছানা হয়ে যাবে। তাই বলে ছানার মূল্য কম নয়, ছানার মূল্য কম। এইবার চুরি করতো ধরে আপনারা ঝুমা পিটাইছেন, কিশোর বাবু বলেন, সুন্দরবনে গেছে যে হরিণ ধরেছে, ধরার পরে এইবার কোস্ট গার্ড ধরেছে, ধরে তো ওরা পেদাইছে ঝুমা পেদান জাহাজে ঝুলাই দিয়ে এইবার দিয়ে দিয়েছে থানায়, পুলিশের কাছে, থানা আবার পেদাইছে ঝুমা পেদান, না পেদানোর পরে এইবার চালান দিয়ে দিছে, মানে 3 দিন পেদানো হয়ে গেল, মানে 2 দিন তো জাহাজ থানা পর্যন্ত আসতে লাগেছে, তারপরে দিয়ে দিছে থানার হাতে হস্তান্তর করে। থানা 1 দিন রিমান্ডে নেছে, 24 ঘন্টা রাখার অধিকার তার আছে, নেওয়ার পরে দিয়ে দিছে কোর্টে চালান। এইবার চালান দেওয়ার পরে তার জামিন তো বন বিভাগে, হরিণ মেরেছে এটা তো বন বিভাগের মামলা, এ তো আর কোনো ক্রমে সহজে জামিন হবে না। ওখান থেকে আবার রিমান্ডের আবেদন করবে সরকার পক্ষ, 7 দিনের রিমান্ড মঞ্জুর করলো, আর 7 দিন পেদালো, তাহলে 7 আর 3 10 দিন বেদন খেয়ে এইবার ধরুন 5 বছর জেল খেটে বের হয়ে ওই মালটা কি আপনি মনে করেন যে ও একেবারে ভদ্র নম্র হয়ে যাবে, আর জীবনে হরিণ শিকারে যাবে না বা জঙ্গলে যাবে না? এটা কি মনে করেন? হ্যাঁ, কয়টা লোক হয়তো এই পথ থেকে বিচলিত হতে পারে বলেন? স্যার জেলে যারা যায় স্যার তারা ওরা বেরিয়ে আরো হিংস্র হয় স্যার। না ভালো তো হয়, কিন্তু ধরুন জিয়া বাহিনীর বেতন খাইছে, আপনি ভালো বুঝতে পারবেন, সুন্দরবনের লোক তো জিয়া বাহিনীর বেতন খাইছে, বিদায় সে রেগুলার সুন্দরবনে গেছে, বহুবার জিয়া বাহিনীর বেতন খাইছে, তাদের চাঁদা দিছে, সে হরিণ শিকারী, তাই না? দিছে না? মারধর খাইছে না, জীবনের হুমকি নিয়ে এইসব কাজ করেছে না? তারপরে হচ্ছে সে ধরা খেয়ে তো এইরকম বেতন খাইছে, খাওয়ার পরে জেল খেটেছে, এবার সে ভালো হবে কি হবে বলেন? হয় ভালো হয়, এরকম ভালো হয়? আপনাদের এলাকায় তো বেশি করার কথা। স্যার আমাদের এলাকায় হ্যাঁ হ্যাঁ স্যার, তো এখন অনেক কমে গেছে স্যার। না এখন তো কমে গেছে, এখন তো চতুর্দিকে মানে ক্রস ফায়ার দেওয়ার কারণে কমে গেছে, এখন আর ধরে নিয়ে আর ওই থানা মানায় দেয়নি তো জায়গায় ব্রেক, এই জন্য কমে গেছে, এখন তো জঙ্গলে মানুষ যায়ই না। কিন্তু 5 বছর আগের ইতিহাসে জানতো, 5 বছর থেকে 50 বছরের কথা ভাবো, তখন কি স্যার খুব ভয়ানক ছিল স্যার। হ্যাঁ খুব ভয়ানক ছিল।
ওইসব লোক আর জীবনে মৃত্যু পর্যন্ত ভালো হয়েছে এইরকম রেকর্ড আছে নাকি? তো স্যার এই অধিকাংশ স্যার ক্রস ফায়ারে মারা গেছে বা নিজেরা আত্মকলহ করে ধ্বংস হয়েছে। হ্যাঁ, অথবা আত্মকলহ করে ধ্বংস হয়েছে, এরকমই হয়েছে। তো এই শুক্র শান্তির দেবতা, কখনো কখনো মানে শান্তি দেবে কখন, সে যদি কখনো দেখতে হবে যে হ্যাঁ কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র রাজযোগের ফল দেবে, কিন্তু নিজ গৃহে থাকা সত্ত্বে বা শুক্র তুঙ্গস্থ থাকলে রাজযোগের ফল দেবে, দেখায় দেন এবার। মিনে শুক্র বুধ কন্যা লগ্ন বসান, মিনে বুধ শুক্র, শুক্র তুঙ্গস্থ আর হচ্ছে বুধ তো সেখানে যাই হোক নর্মাল ঘরে বসে আছে। এবার কি হবে বলেন? চতুর্থ এবং সপ্তম পতি মানে বন্ধুপতি আর জায়াপতি হচ্ছে বৃহস্পতি, তাহলে সে বন্ধু আর স্ত্রী বা স্বামী, সেই ভাবটা কেমন হবে বললেন? রাজযোগ হলো, সে অনেক ধনী ঘরে বিবাহ করলো বা বিবাহের পরে তার ধন সম্পদ ফুলে ফেপে উঠলো, উতলে উঠলো, বলেন এইবার কি হবে সপ্তমে বুধ শুক্র থাকলে? কন্যা লগ্নের রাজার মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে, তাই তো নাকি? যেমন এক লোক পণ করেছে যে আমার ঘোড়াকে যদি কেউ দিয়ে খাবারের প্রতি অনীহা করতে পারো তাহলে তোমাকে রাজ্য দিয়ে দেবো, আর ইয়ে দিয়ে দেবো, মানে রাজ্য দেবো আবার রাজকন্যাকেও দেবো। এবার কেউ যত রাজপুত্ররা আসছে কেউ কিন্তু ঘোড়ার খাবার দিয়ে অপারগ করতে পারে। আমার মত কি হতো, রাজপুত্র তো আর আমি হইনি, যদি হতো তাহলে কি হতো জানেন? ওই একবারে বাজি মাত। মাত মানে কি? মাত মানে ভালো ভালো খাবার আগে কেটে নিয়ে যেতাম, 10 বোঝা 10 বোঝা নিয়ে ছুটানো। রাজা তো ঘোড়ায় ছুটি এসে ক্ষুধার্ত ঘোড়া খেতেছে, 10 বোঝা আগে দিতাম, ঝমাঝম খেয়ে ফেলতো। খেয়ে ফেলার পরে ভালো চকচকে ওই চেটো বোন মানে চিটে বোন চেনেন তো কিশোর কুমার? চেটুও যেগুলো টান দিলে চিটমিট করে, বুঝেন? হ্যাঁ, ওই মাল কেটে নিয়ে যেতাম ভালো চকচকে দেখে। ও কি ঘোড়ায় খায়? ওটা তো ঘাস খায়, নিয়ে মুখ দিয়ে ঠেলে ফেলতো। তাহলে কি রাজ্য হয়ে যেত না? আমার রাজকন্যা হয়ে যেত না? হয়ে তো। এই সপ্তমের ব্যক্তি কি হবে? ওই রাজ্য এরকম মানে দেখা যাচ্ছে অনেক ধনী করে বিবাহ করবে, অনেক ধনী বা বিবাহের পরে ভাগ্য উতলে উঠবে, কিন্তু সেই ধন ঐশ্বর্যের প্রাচুর্যের মধ্যে তার বুদ্ধিভ্রংশতা দিয়ে সে অশান্তির অনল জ্বলবে। বুঝতে পেরেছেন? এমন প্রমাণ যদি চান যে কন্যা লগ্নের ক্ষেত্রে আমি 4টি-5টি ছক পাঠায় দিতে পারি। বাংলাদেশের প্রথম 10 জনের একজন শিল্পপতি, তার 3টি মেয়ে, 2টি মেয়েরই কিন্তু কন্যা লগ্নের বুধ আর শুক্র মিনে বসা, 2টি মেয়ের। স্যার আপনি বলেছিলেন স্যার চেম্বারে। বলেছিলাম। হ্যাঁ স্যার। 3টি মেয়ে 3টেরই ঘর চলে গেছে, মানে স্বামীর ঘর ভেঙে গেছে। এইবার 3 মেয়ে বাংলাদেশের প্রথম 10 জন শিল্পপতির একজন, তাহলে বুঝে রাখেন কত টাকার মালিক। ওই জামাই কত টাকার মালিক হবে। আবার এমন একটি প্ল্যানেটও দিতে পারি যে আজকে মানে বিয়ে করেছিল, বিবাহের পরের দিনই সে মিনিমাম 1000 কোটি টাকার মালিক, একেবারে মিনিমাম, অথচ সেই ঘরও 3 মাসে টেকে নাই, 3 মাস পরে ভেঙে গেছে। তাহলে কি হলো? এই রাজ্য কিভাবে দিল? স্যার বুধ শুক্র যেখানে থাকবে একত্রে সেখানে স্যার একটা কৃত্রিম সূর্যের তৈরি হয় স্যার, মানে বিবাহ স্থানে স্যার মানে সূর্য তো ভালো ফল দেয় না, মানে ঐশ্বর্য দিলেও মানে ডিভোর্সের দিকে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে সপ্তম ভাবে থাকলে ডিভোর্সের দিকে নিয়ে যাচ্ছে। বিদ্যা ভাবে থাকলে বিদ্যার কি করছে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। হ্যাঁ, বিদ্যা ভাবে থাকলে বিদ্যা ভাবে অলসতা জেগে বসছে শনি ওখানে। হ্যাঁ, শনি কিছু যোগ দিচ্ছে, যোগ সাধনা একাগ্রতা দিচ্ছে, কিন্তু অলসতাও কিন্তু তাকে কম দিচ্ছে না, কষ্ট ক্লেশ কম দিচ্ছে না, সহজে তার বিদ্যা হচ্ছে না, বিদ্যায় তার কিন্তু ব্রেক ঘটাচ্ছে। আবার সপ্তম ভাবে থাকলে তার ধন ঐশ্বর্যপূর্ণ ঘরে বিবাহ হচ্ছে, কিন্তু লংজিভিটি হচ্ছে না। এইবার লগ্নে যদি থাকে তাহলে শুক্র আর বুধ কি করবে? লগ্নে থাকলে
ওই চর্য লেজ্জ ওইটা খাবে, লগ্নের শুক্র সে খাবে, চিবিয়ে খাবে, পিষে খাবে, গিলে খাবে, এই করবে অপরের ধন। তাহলে রাজযোগের ফল কোন ঘরে দেবে? স্যার স্যার কুম্ভ তাহলে শুধু লগ্নের মকরে ক্ষেত্রে ভালো ভালো ফল দেবে স্যার? হ্যাঁ, স্যার শুধুমাত্র কুম্ভ মকরে লগ্নের ক্ষেত্রে শুভ ফল দেবে? রাজযোগের ফল বলতে আমরা তখনই বুঝবো, ফলাদেশের আগে এই কথাটি ভালো করে বুঝুন, যে রাজযোগের ফল তখনই বুঝবো ওই ব্যক্তির রাজযোগের ফল কি দরকার। ধনভাবে রাজযোগ, না যশভাগ্যে রাজযোগ, না পুত্র ভাগ্যে রাজযোগ, না কন্যা ভাগ্যে রাজযোগ, না বৈবাহিক সূত্রে রাজযোগ, না ধরেন ভাগ্যভাবে রাজযোগ, না ধর্মভাবে রাজযোগ, না কর্মভাবে রাজযোগ, না আয় ভাবে রাজযোগ, এগুলো বুঝতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে 12টা স্যার ভাব বিশেষ দিয়েছে, কোন ভাবে কোন দিক থেকে রাজযোগ তৈরি করবে। সপ্তম ভাবে কেন রাজযোগ দিল না? বৃহস্পতির ঘরে শুক্র তুঙ্গস্থ থেকে সততার গুণ নষ্ট করবে, সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, এগুলো নষ্ট করবে। আবার দশম স্থান পিতৃস্থানও দেখে, পঞ্চম দশম পিতৃস্থানও দেখে, সে তো দশমপতিকে সঙ্গে নিয়ে বসে আছে, মানে গুরুজনদের মানবে না, সে গুরু চণ্ডাল হয়ে যাবে। তখন বাবা মার আদর্শ শিখবে না, বাবা মার আদর্শ মানতে চাইবে না। আর যখন শিখবে না, মানতে চাইবে না, তখন তার কি হবে বলেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে যে বুধ শুক্র এক ঘরে থেকে শুভ ফল দেবে যদি সেখানে জীব মানে বৃহস্পতি বাদে, রাহু বাদে, তারপরে হচ্ছে মঙ্গল, শনি মঙ্গল বাদে। শনি অনেক সময় শুভ ফল দিতে পারে, ওই যে পঞ্চম ভাবে অলসতা দেবে, বাধা দেবে বিদ্যায়, তারপরেও তাকে জয়ী করাবে। বুঝলেন? এগুলো বাদে যদি অবস্থান করে, এগুলোর দৃষ্টি বাদে যদি অবস্থান করে, তাহলে কিন্তু শুভ ফল দেখা হবে। এইবার যদি আয় ভাবে একাদশে বুধ শুক্র এবং চন্দ্র অবস্থান করে, একাদশপতি একাদশে, কোনো পাপ দৃষ্ট নেই, পাপ যুক্ত নেই, এক্ষেত্রে বলতে পারেন যে হ্যাঁ, কন্যা লগ্নের ক্ষেত্রে রাজযোগের ফল দিচ্ছে। দেখেন তো ভেবে, কেন একাদশপতি ও কোনো দশমপতি নেই বা অন্যপতি নেই, ও একটা ঘরের অধিপতি। দেখুন তো, দেখেন, অর্থাৎ চন্দ্র মা ওই দুইজনকে ছায়া দিয়ে শুক্রের কুপ্রভাবকে নষ্ট করবে, বুদ্ধিদীপ্ততা বাড়াবে। যদি না, তাও কথা রয়েছে, যদি না পাপদৃষ্ট পাপযুক্ত না হয়। পাপ বলতে রাহুযুক্ত রাহুদৃষ্ট, শনিযুক্ত শনিদৃষ্ট, এমনকি এখানে জীবযুক্ত জীবদৃষ্ট, মানে বৃহস্পতি যুক্ত বৃহস্পতি দৃষ্ট কিন্তু অশুভ, শুভ নয়। স্যার আমার কাছে একটা ঠিকুজি আছে, সেখানে ষষ্ঠে বুধ শুক্র মঙ্গল আছে এবং সে খুব খারাপ মানুষ, মানে সমাজে এলাকায় তাকে খুব খারাপ ভাবে জানে স্যার। যাবেই তো, অবশ্যই যাবে। তাহলে আপনারা কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র রাজযোগ কখনই হবে, তখনই হবে। এই জন্য যোগের ক্লাস হায়ার ডিপ্লোমাতে হবে, আরো দেরি হোক, আপনারা ক্লাস করুন। এখন আমার পরবর্তী স্যার এসকে ঘোষ স্যার যোগদান করেছেন এবং যথাসময়ে যোগদান করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বলুন স্যার। অনুরোধ আছে এই স্যার, স্যার গুরুজি ষড়বর্গ 4টে করাইছিলেন, কিন্তু 2টো বাকি আছে, যদি ওই 2টো শেষ করা যায় স্যার। জানি এইটাতে এবং শেষ করতে গেলে তো আমাকে লাগবে, প্র্যাকটিক্যালি যদি আমরা শিখতে পারি লাগবে। স্যার, আগামী মাসের 20 তারিখ পর্যন্ত কোনো কথা হবে না, আগামী মাসের 20 তারিখের পরে হবে, বুঝলেন? আগামী মাস না, সরি, এই মাসের 20 তারিখের মধ্যে আমার পঞ্জিকার কাজটা সমাপ্ত হবে, মানে প্রেসে চলে যাবে। তো চলে গেলে যদি ঠাকুর প্রেসে দেয়,
তো আমি মুক্ত, তারপরে হবে, এর আগে হচ্ছে না। এই ষড়বর্গ অনেকদিন ক্লাস হয়েছে স্যার, অনেকদিন বাকি হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওইটার 2টা পার্ট বাকি ছিল, তো ওটা হবে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকুন স্যার এই এবং ক্লাস ব্যবহারটা করুন। শেখাতে হবে স্যার, এই যে কিভাবে ব্যবহার করব। ঘোষ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। দেখেন ঘোষ স্যারও কিন্তু ঢাকাতে অবস্থান করছেন, তো আমরা কতটা মানে জি স্যার, এটা কিন্তু অবস্থানের ঠিক। মধ্যে আছি বলা যাবে না, যে আমরা কত চাপের মধ্যে আছি এই সপ্তাহটিতে বা বছরের প্রায় এই প্রথম দিকেই একটু চাপটা বেশি পড়ে সবার জন্যই, প্রায় জ্যোতিষীদের জন্য। সবাই নতুন বছরে নতুন ভাগ্য জানতে আসে, অর্থাৎ চেম্বারেরও একটু চাপ থাকে। তাছাড়া ধরেন শীতের সময় একটু কাজ স্লো হয়। তো এই ব্যাপারে তারপরেও যথাসময়ে যোগদান করেছেন, তো আমরা আসলে কৃতজ্ঞ স্যারের প্রতি। তো স্যার, আপনি আপনার ক্লাস শুরু করুন, আমি এই পর্যন্ত সমাপ্ত করছি। আপনারা ভালো থাকুন। সন্ধ্যায় আজকে ক্লাস হবে, গত সন্ধ্যায় কিন্তু ক্লাস হয়নি, অর্থাৎ আজকে ক্লাস কিন্তু হবে। গত সপ্তাহে আমরা 31st নাইট উদযাপন উপলক্ষে আপনাদেরকে ছুটি দিয়েছিলাম, আজকে কিন্তু সেটি এমন কোনো অনুষ্ঠান নেই বা এমন কোনো বিষয় নেই যে যে জন্য ক্লাস বন্ধ থাকবে। তো ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার একটু আমাকে আজকে লিভ প্রণাম দিতে স্যার। হবে স্যার। নমস্কার।